একজন কোটিপতি মহিলা যাকে সবাই আশা ছেলে দেওয়া বলে ধরে নিয়েছিল, কিন্তু একটি ৭ বছরের লটারি বিক্রেতা ছেলের একটি স্পর্শ সবকিছু বদলে দিয়েছিল। ৩ মাসের কোমার পর তার চোখ থেকে প্রথম অশ্রু ঝরল, এবং সেই দিন থেকে শুধু তার জীবনই নয়, বরং হাজার হাজার মানুষের ভাগ্য চিরতরের জন্য বদলে গেল। আমাদের চ্যানেল স্লিপ ভয়েসে আপনাদের আবার স্বাগত। সবার আগে আমাকে বলুন, আপনারা কোথা থেকে দেখছেন। যদি আপনারা প্রথমবার চ্যানেলে এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে আমি আরও ভালো সার্থক কাহিনী বানানোর অনুপ্রেরণা পাই। মীরা কাপুর এই নামটি একসময় মুম্বাইয়ের ফিনান্স জগতে খুব সম্মানের সাথে নেওয়া হতো। সেই মহিলা যাকে রিয়েল এস্টেটের আয়রন লেডি বলা হতো। ৫৮ বছর বয়সে তার কাছে অগাধ সম্পত্তি ছিল, ডজনখানেক কোম্পানি এবং সারা দেশে তার প্রজেক্ট ছড়িয়েছিল। কিন্তু মানুষ বলতো যে তিনি খুব কঠোর, তিনি হাসতে জানেন না এবং টাকা ছাড়া অন্য কাউকে তিনি ভালোবাসেন না। এর উপর তিনি শুধু একটা ফিকে হাসি দিয়ে বলতেন যে আজকের যুগে নরম মনের হওয়া মানে আত্মহত্যা করার মতো। কিন্তু তারপর অগাস্টের শেষে এক দুপুরে এক তন্দ্রাচ্ছন্ন ড্রাইভারের জন্য তার কালো গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর চোট লাগল এবং তিনি গভীর কোমায় চলে গেলেন। ৩ মাস ধরে তার শরীর হাসপাতালের বিছানায় প্রাণহীন পড়েছিল। আইসিইউর সেই ঠান্ডা ঘরে, যেখানে সব কিছু এত সাদা ছিল যে দম বন্ধ হয়ে আসত। ডাক্তাররা বললেন যে এখন আর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, মস্তিষ্কের কোষগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরিবার, বন্ধু এবং এমনকি পুরনো কর্মচারীরাও কানাকানি করতে শুরু করেছিল যে মীরা কাপুর এখন শুধুই একটা জ্যান্ত লাশ। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় তার নীরবতা ছিল না, বরং সেটা ছিল যা তার ঘর অর্থাৎ ৪০৪ নম্বর ঘরের বাইরে হচ্ছিল। তার একমাত্র ভাই রাকেশ কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডাকতে শুরু করেছিল, যাতে অস্থায়ীভাবে পরিচালনার অধিকার সে পেয়ে যায়। সে খুব চালাক ছিল, তার গলা শান্ত ছিল, কিন্তু যখনই সম্পত্তির কথা উঠত তার চোখে এক অদ্ভুত চমক দেখা যেত। কিন্তু তার একমাত্র মেয়ে অঞ্জলি আলাদা ছিল। ২৮ বছরের অঞ্জলি, যে দীর্ঘ সময় ধরে নিজের মায়ের থেকে দূরে ছিল, মায়ের কাজের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চাইত না। তার স্মৃতিতে মা সবসময় একজন ব্যস্ত মহিলা ছিলেন, যিনি শুধু আদেশ দিতেন এবং যিনি তাকে একবারও জড়িয়ে ধরেননি। তাই যখন সে মায়ের কোমায় যাওয়ার খবর পেল, তখন সে অনেকক্ষণ চুপ ছিল এবং তারপর শুধু এটুকুই বলল যে যখন সময় হবে আসব। ৩ মাস কেটে গেল। কারোরই বিশ্বাস ছিল না যে মীরা কাপুর কখনো জ্ঞান ফিরে পাবেন। মানুষ তার আত্মার শান্তির জন্য প্রার্থনা সভা এবং উত্তরাধিকার বন্টনের প্রস্তুতি নিতে শুরু করেছিল। শুধু ডাক্তার বিক্রম, একজন যুবক ডাক্তার যিনি ফ্রান্স থেকে পড়ে ফিরেছিলেন, চুপচাপ সেই বিশেষ রোগীর প্রতিটি ছোট বড় নড়াচড়ার ওপর নজর রাখছিলেন। তিনি অলৌকিকতায় বিশ্বাস করতেন না, কিন্তু মানুষের ইচ্ছাশক্তির ওপর তার ভরসা ছিল। প্রতিবার ওষুধ বদলানোর সময় তিনি নিচু স্বরে তাকে বলতেন, যদি আপনার মধ্যে সামান্যতম ইচ্ছাশক্তিও অবশিষ্ট থাকে, তবে ফিরে আসুন। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হাসপাতাল জনশূন্য ছিল, শুধু ভেন্টিলেটরের একঘেয়ে আওয়াজ এবং অ্যান্টিসেপটিকের গন্ধ ছিল। নার্স সুনিতা যেই ওষুধের ট্রে নিচে রাখল, সে দরজায় খটখট শব্দ শুনতে পেল। দরজা একটু খুলল এবং একটি ছোট ছায়া ভেতরে এলো। সে প্রায় ৭ বছরের একটি ছেলে ছিল, মাথায় পুরনো টুপি, ছেঁড়া জামাকাপড় এবং ভাঙা চটি পরা। তার হাতে ভিজে যাওয়া লটারি টিকিটের একটা বান্ডেল ছিল। সে ভয় পেয়ে চারদিকে দেখল। আমি শুধু বৃষ্টির থেকে বাঁচতে এখানে এসেছিলাম। তার গলা কাঁপছিল। নার্স সুনিতা তাকে বের করে দিতেই যাচ্ছিল যে তখনই বিদ্যুৎ চমকাল এবং পুরো এলাকার লাইট চলে গেল। এমার্জেন্সি লাইটের আবঝা আলোতে ছেলেটি বিছানায় শুয়ে থাকা মহিলাকে দেখল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চুনে কিছু সাদা রেখা ছিল। সে কাছে এলো। কেন জানি তার কালো গোল গোল চোখগুলো জলে ভরে গেল। আন্টি, আমি নিজের হাত বাড়িয়ে তার ঠান্ডা হাতটি ধীরে ধীরে ছুল। আন্টি, আপনি ঠিক আছেন তো? আর ঘুমাবেন না। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, এবং তারপর মীরা কাপুরের চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে সাদা বালিশে পড়ল। সবকিছু যেন থমকে গিয়েছিল। নার্স সুনিতার হাত থেকে ট্রে পড়ে গেল এবং ধাতব বাসনের শব্দ সেই শান্ত ঘরে প্রতিধ্বনিত হল। ছেলেটি ভয় পেল, কিন্তু হাত ছাড়ল না। ডাক্তার বিক্রম দৌড়ে ভেতরে এলেন এবং এই দৃশ্য দেখলেন। ওকে ছোবেন না, তিনি তাড়াতাড়ি বললেন, এবং তারপর ঝুঁকে দেখতে লাগলেন। তার টর্চের আলোতে মীরার চোখের পাতায় আটকে থাকা জলের ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা হতে পারে না, তিনি বিড়বিড় করলেন।
একজন গভীর কোমায় থাকা রোগী আবেগপ্রবণ হয়ে জল ফেলতে পারেন না। তিনি তার নাড়ি পরীক্ষা করলেন, তা আগের থেকে স্থিতিশীল ছিল। ইইজিতেও হালকা নড়াচড়া দেখা গেল। এই সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটল, কিন্তু সেখানে উপস্থিত লোকেদের কাছে এটি ছিল একটি অলৌকিক ঘটনা দেখার মতো। ছেলেটি নিজের হাত সরিয়ে নিল এবং মীরা কাপুরকে অনেকক্ষণ ধরে দেখতে থাকল। আপনি আমার মায়ের মতো দেখতে। আমার মাও এভাবেই চোখ বন্ধ করে ঘুমোতেন এবং তারপর আর কখনো ওঠেননি। এই সারল্য ভরা কথা পুরো ঘরকে স্তব্ধ করে দিল। ডাক্তার বিক্রম ছেলেটিকে দেখলেন। তার চোখে কোমলতা নেমে এলো। তোমার নাম কি? জি, আমার নাম রাজু। আমি হাসপাতালের গেটে লটারি বিক্রি করি। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, তখনই রাতের গার্ড ভেতরে এলো। এই ছেলেটাকে ভেতরে কে আসতে দিয়েছে? বাইরে বেরো। ছেলেটাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। তার লটারির টিকিটগুলো বৃষ্টির জলে ভিজে মেঝেতে ছড়িয়ে গেল। মীরা কাপুর এখনও শান্ত হয়ে শুয়েছিলেন, কিন্তু বালিশে চোখের জলের দাগ তখনও ছিল। ডাক্তার বিক্রম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। তিনি বিছানায় শুয়ে থাকা মহিলাকে দেখলেন এবং ধীরে ধীরে বললেন, যদি আপনি শুনতে পারতেন তবে হয়তো আপনিও এই ছেলেটিকে আটকাতে চাইতেন, তাই না? বাইরের অলিন্দে রাজুর ছোট ছোট পায়ের আওয়াজ দূরে মিলিয়ে গেল। বৃষ্টি তখনও টিনের চালে পড়ছিল এবং সেই বৃষ্টির আওয়াজের মাঝে কিছু একটা জেগে উঠেছিল। দুর্বল কিন্তু সত্য, সেই শরীরে একটি হালকা উষ্ণতা ফিরেছিল, যাকে চিরতরের জন্য প্রাণহীন বলে ধরে নেওয়া হয়েছিল। কোটিপতি মীরা কাপুরের চোখের জল ফেলার খবর কিছু ঘণ্টার মধ্যেই পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল। কেউ বলল এটি একটি শারীরিক প্রতিক্রিয়া ছিল, তো কেউ ফিসফিস করে বলল হয়তো তার আত্মা সেই বাচ্চার আওয়াজ শুনে নিয়েছিল। ডাক্তার বিক্রম বিষয়টি চেপে রাখার চেষ্টা করলেন, কিন্তু সেই ইমারতটিতে প্রত্যেকের একটা গল্প চাইছিল এটি বিশ্বাস করার জন্য যে শুকনো মেডিকেল সায়েন্সের বাইরেও কিছু হয়। পরের দিন সকালে যখন অঞ্জলি এলো, তখন ডাক্তার বিক্রম তাকে অলিন্দে আটকালেন। তার বলায় তখনও উত্তেজনা ছিল। কাল রাতে আপনার মা কেঁদেছেন, আমি নিজের চোখে দেখেছি। অঞ্জলি ক্লান্ত চোখে বলল, ডাক্তার ৩ মাস হয়ে গেছে, মিথ্যে আশা দেবেন না। বিক্রম বললেন, না, একটি লটারি বিক্রেতা ছেলে ভুল করে ঘরে ঢুকে গিয়েছিল। সে তার হাত ছুঁয়েছিল আর তখনই সেই জল পড়েছিল। অঞ্জলি অবাক হয়ে গেল। এই কথাটি অর্থহীন মনে হচ্ছিল, কিন্তু ডাক্তারের গম্ভীর চোখ তাকে হাসতে দিল না। সেই ছেলেটি এখন কোথায়? সে জিজ্ঞাসা করল। গার্ড তাকে বাইরে বের করে দিয়েছে। আমি তাকে খুঁজলাম, কিন্তু সে মিলল না। অঞ্জলি আইসিইউর কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে গেল। নিজের মাকে দেখছিল, যিনি এখনও সেখানেই শুয়েছিলেন। শ্বাসপ্রশ্বাসের নল মেশিনের ছন্দের সাথে ধীরে ধীরে নড়ছিল। ৩ মাস হয়ে গিয়েছিল। সে বুঝে উঠতে পারছিল না তার কেমন অনুভব করা উচিত। তাদের মধ্যে একটি পুরো শৈশবের দূরত্ব ছিল। একবারও মা তাকে স্কুল ছাড়তে যাননি, একবারও জন্মদিনের শুভেচ্ছা জানাননি, এবং এখন এক অপরিচিত বাচ্চা তার প্রথম প্রতিক্রিয়ার কারণ হয়েছিল। সে নিজের বুকে এক অজানা যন্ত্রণা অনুভব করল। এটি হিংসে ছিল নাকি দয়া, তা সে জানত না। তার পেছন থেকে রাকেশের আওয়াজ এলো, আবার কি কুসংস্কারের কথা শুনছ? আমি বলেছিলাম যখন মানুষের সময় পূর্ণ হয়ে যায় তখন হয়ে যায়, ভুল ধারণা পুরো না। অঞ্জলি ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আপনি এখানে কি করছেন? রাকেশ বলল, শেয়ার হোল্ডারদের মিটিং আছে, আর কিছু কাগজ আছে যাতে তোমাকে সই করতে হবে যাতে পরিচালনার অধিকার পাওয়া যায়। অঞ্জলি বলল, মা এখনও মারা যাননি। রাকেশ বলল, কিন্তু তিনি এখন সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই, পুরো কোম্পানির একজন লিডার দরকার। এই কথাটি ছুরির মতো বিঁধল। অঞ্জলি নিজের মুঠি শক্ত করল। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন আপনার মায়ের খুব চিন্তা, নাকি আপনি শুধু পদের জন্য অস্থির? রাকেশের ঠোঁট হালকা বাঁকল। তুমি বুঝবে না, বিজনেস কারোর জন্য অপেক্ষা করে না। অঞ্জলি সেখান থেকে চলে গেল। তার মন অস্থির ছিল। হাসপাতালের লবিতে পৌঁছে, যেখানে এখনও বৃষ্টির আর্দ্রতা ছিল, সে একটি চায়ের দোকান থেকে কফি কিনল। কাছেই একটি বাচ্চা মাটিতে পড়ে যাওয়া লটারি টিকিটগুলো তুলছিল। তার ছোট শার্টে অনেক তালি লাগানো ছিল এবং সেটি ভিজে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেই চোখগুলো চিনে নিল। সেই ছোট রোগা পাতলা শরীর, এটি সেই ছেলেই ছিল যার কথা ডাক্তার বিক্রম বলছিলেন। শোনো, তোমার নাম রাজু, তাই না? ছেলেটি অবাক হয়ে ওপরের দিকে তাকাল। আপনি আমাকে চেনেন? অঞ্জলি বলল, ডাক্তার আমাকে কাল রাতের কথা বলেছেন। তুমি আমার মায়ের ঘরে কেন গিয়েছিলে? রাজু মাথা নিচু করে নিল। জি, মাফ করে দিন, আমি শুধু বৃষ্টি থেকে বাঁচছিলাম, আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না। অঞ্জলি বলল, না না, আমি তোমাকে বকছি না, শুধু জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুমি কেন আমার মায়ের হাত ছুঁয়েছিলে। রাজু দূরে তাকিয়ে বলল, কারণ তিনি ঠিক আমার মায়ের মতোই শুয়েছিলেন। মরার আগে আমার মাও এভাবে শুয়েছিলেন, আর কখনো ওঠেননি। এই সরল কথাগুলো অঞ্জলির গলা বুঝিয়ে দিল। সে হাঁটু গেড়ে বসে তার চোখের সমান উচ্চতায় এলো।
তুমি এখানেই লটারি বিক্রি করো? রাজু বলল, জি, আমার কোনো ঘর নেই। আমি গেটের পেছনে বড়া পাও বিক্রেতার রামু কাকার সাথে থাকি। আমি রাকে স্কুলে যাই আর দিনে লটারি বিক্রি করি। অঞ্জলি জিজ্ঞাসা করল, আর তোমার মা? রাজু বলল, আমার মা আগে কারো বাড়িতে কাজ করতেন, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তিনি অসুস্থ হলেন আর মরে গেলেন। অঞ্জলির শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মীরা কাপুরের এক পরিচারিকা ছিল লক্ষ্মী, যাকে অনেক বছর আগে চুরির সন্দেহে বের করে দেওয়া হয়েছিল। সে কখনো এই বিষয়ে নজর দেয়নি, শুধু এটুকুই মনে ছিল যে মা কোনো কিছু জিজ্ঞাসা না করেই তাকে বের করার কাগজে সই করে দিয়েছিলেন। আর এখন রাজু নামের এক অনাথ বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলছিল যে তার মা পরিচারিকা ছিলেন। স্মৃতির অস্পষ্ট টুকরোগুলো জুড়তে শুরু করল। সে কাঁপতে কাঁপতে বলল, তোমার মায়ের নাম লক্ষ্মী ছিল, তাই না? রাজু বলল, জি। মা বলতেন যে তার মালকিন খুব ভালো ছিলেন, শুধু কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছিল, তাই ভুল বোঝাবুঝি হয়েছিল। হালকা বৃষ্টি শুরু হল। অঞ্জলির মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মায়ের ৩ মাসের কোমা, বছরের পর বছর রাগ এবং এই বাচ্চা, সব কিছু তাকে একটি বিন্দুতে টেনে আনছিল। সত্য। সে রাজুর কাঁধে হাত রাখল, তার গলা ধরে এলো। তুমি কি সেই আন্টির সাথে আবার দেখা করতে চাইবে? রাজু ভয় পেয়ে তাকে দেখল। আমার সাহস নেই, তিনি খুব ধনী, গার্ড আমাকে তাড়িয়ে দেবে। অঞ্জলি বলল, কেউ তোমাকে তাড়াবে না, আমার সাথে চলো। যখন তারা দুজনে হাসপাতালে ফিরে এলো, তখন রাকেশ ডাক্তার বিক্রমের সাথে কথা বলছিল। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তোমার কোনো অধিকার নেই যে তুমি এক অপরিচিত বাচ্চাকে আমার বোনের ঘরে রাখবে, সে চিৎকার করল। বিক্রম শান্তভাবে জবাব দিলেন, আমি শুধু আমার কাজ করছি। সেই ছেলের উপস্থিতিতে রোগীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। রাকেশ বলল, বাজে কথা, এটি হাসপাতাল, কোনো মন্দির নয়। এই উত্তেজনার মাঝে অঞ্জলি রাজুকে সাথে নিয়ে এলো। কাকু, এই ছেলেই মাকে কাঁদিয়েছিল, আমি চাই এটি একবার আর চেষ্টা করার জন্য ঘরে যাক। রাকেশ আর চোখে দেখল, তুমি পাগল হয়ে গেছ নাকি? অঞ্জলি বলল, যদি আপনি নিজের আপন বোনের জীবনের থেকে বেশি কন্ট্রাক্টের নম্বরগুলোতে বিশ্বাস করেন, তবে হ্যাঁ, আমি পাগল। ঘর আবার শান্ত হয়ে গেল। ডাক্তার বিক্রম রাজুকে দেখলেন এবং ধীরে ধীরে মাথা নেড়ে ইশারা করলেন। ছেলেটি বিছানার কাছে গেল। তার ছোট হাত কাঁপছিল যখন সে মীরা কাপুরের হাত আবার ধরল। সে খুব ধীরে বলল, যেন বাতাসকেও বিরক্ত করতে চায় না, আন্টি, আন্টি, আমি রাজু, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। সেদিন আপনি বলেছিলেন যে আপনি আমাকে গল্প শোনাবেন, কিন্তু আপনি শুধু ঘুমোতেই থাকেন। উঠে পড়ুন না আন্টি। হার্ট মনিটরে ধরফরানি কিছু বেড়ে গেল। ডাক্তার বিক্রম নিজের কলম শক্ত করে ধরলেন। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। অঞ্জলি পাশে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে জল আপনা আপনি ঝরছিল। তার এখন কোনো সন্দেহ ছিল না, একটি অলৌকিক ঘটনা সত্যিই তার চোখের সামনে ঘটছিল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, ভোরের আলো জানালা দিয়ে আসছিল। সেই সাদা ঘরে একটি হাত ধীরে ধীরে নড়ল, একটি দীর্ঘশ্বাস গভীর হল, এবং সেই সব অসম্ভব জিনিসের মাঝে নতুন কিছু অঙ্কুরিত হল, বিশ্বাস। কোটিপতির কোমায় থাকা এবং এক লটারি বিক্রেতা ছেলের কারণে কাঁদার গল্প যে কোনো প্রেস রিলিজের থেকে দ্রুত ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে যে ইন্টারন্যাশনাল হাসপাতাল সবসময় শান্ত থাকত তা হঠাৎ গুজবে ভরে গেল। কেউ দীর্ঘশ্বাস ফেলছিল, তো কেউ বলছিল হয়তো তার ভাগ্যে কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছিল। হাসপাতালের ডিরেক্টরের ঘরে রাকেশ ডাক্তার বিক্রমের সামনে বসেছিল। তার গলা বরফের মতো ঠান্ডা ছিল। আমি চাই না এই অর্থহীন গল্প বাইরে ছড়াক, বিক্রম শান্তভাবে উত্তর দিলেন। রোগীর শরীরে ইতিবাচক শারীরিক প্রতিক্রিয়া হয়েছে এবং সেই ছেলেটি এর কারণ হতে পারে। রাকেশ বলল, তুমি বলছো যে এক গরিব ছেলে আমার বোনকে জ্ঞান ফেরাবে? মজা হচ্ছে। সে উঠে দাঁড়িয়ে অনেক কাগজে সই করল। আজ থেকে শুধু স্টাফদের ঘরে যাওয়ার অনুমতি থাকবে, সেই ছেলেটি এখান থেকে আধ পাও নড়বে না। দরজা সশব্দে বন্ধ হল। ডাক্তার বিক্রম হতাশ চোখে তাকিয়ে রইলেন। তিনি জানতেন যে রাকেশের মতো লোকেরা কুসংস্কারে নয়, বরং নিয়ন্ত্রণ হারানোর ভয়ে ভীত থাকে। একটি অলৌকিক ঘটনা যদি সত্যি হয়ে যায়, তবে তাদের সব হিসেব নিকেশ ধূলিসাৎ হয়ে যাবে। সেই সন্ধ্যায় অঞ্জলি রাজুর জন্য এক প্যাকেট দুধ এবং কিছু গল্পের বই নিয়ে এলো। সে হাসপাতালের গেটের সামনে একটি বেঞ্চে বসেছিল, হাতে তখনও লটারির ছোট বান্ডিল ছিল। তোমাকে ভেতরে যেতে দেয়নি? সে জিজ্ঞাসা করল। রাজু বলল, জি,
সেই স্যুট পরা কাকু বললেন যে আমি হাসপাতাল নোংরা করছি আর আমাকে তাড়িয়ে দিলেন। অঞ্জলি বলল, তাহলে তুমি এখানেই থাকো। সে সরাসরি মিটিং রুমে গেল, যেখানে রাকেশ শেয়ার হোল্ডারদের সাথে কথা বলছিল। কাকু, আপনি মায়ের সাথে কি করার ইচ্ছা রাখছেন? রাকেশ বলল, কিছু না, কিন্তু কোম্পানির একজন লিডার দরকার। আপনার মা জ্ঞান ফিরে পাবেন না। অঞ্জলি বলল, কিন্তু তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। রাকেশ বলল, সেই ছেলেটি শুধু একটি কাকতালীয় ব্যাপার ছিল। অসুস্থতাকে টিআরপি পাওয়ার জন্য কুসংস্কারের খেলা বানিও না। তার গলা কঠোর হয়ে গেল, যা সরাসরি অঞ্জলির দুঃখে আঘাত করছিল। সে মুঠি শক্ত করে শান্ত থাকার চেষ্টা করল। আপনি একসময় মায়ের খুব কাছের ছিলেন, এত পাষাণ কিভাবে হয়ে গেলেন? রাকেশ বলল, তোমার মাই আমাকে এমন বানিয়েছেন। পুরো জীবন আমি শুধু তার ছায়া হয়ে রইলাম। এখন আমি কোম্পানি চালাবো, আর কেউ আমাকে আটকাতে পারবে না। অঞ্জলি স্তব্ধ হয়ে গেল। প্রতিটি শব্দ ছুরির মতো তার শৈশবের স্মৃতিতে বিঁধছিল। ঠান্ডা ডিনার, মা আর কাকুর ঝগড়া, আর কোনায় চুপচাপ বসে থাকা বাবা, সবকিছু এখন একসাথে উথলে উঠল। তার দম বন্ধ হয়ে আসত। সে ধীরে কিন্তু দৃঢ়তার সাথে বলল, যদি মা বেঁচে ওঠেন তবে আপনি এই সুযোগ পাবেন না। সে বাইরে চলে গেল এবং সরাসরি মীরা কাপুরের ঘরে পৌঁছল। ঘর এখনও সাদা ছিল, ভেন্টিলেটর এখনও এক ছন্দে চলে যাচ্ছিল। ডাক্তার বিক্রম নাড়ি পরীক্ষা করছিলেন, তার চোখ ক্লান্ত ছিল। আমার ভয় হচ্ছে যে তারা মায়ের সাথে কিছু একটা করে দেবে, তিনি ধীরে ধীরে বললেন। অঞ্জলি জিজ্ঞাসা করল, আপনার মানে কি? বিক্রম বললেন, যদি পরিবারের লোকেরা গভীর চিকিৎসা বন্ধ করার কাগজে সই করে দেয় তবে হাসপাতাল কিছু করতে পারবে না। আমি এমন অনেক মামলা দেখেছি। অঞ্জলি থমকে গেল। সে তার মাকে দেখল, সেই মহিলাকে যাকে সে তার পুরো জীবনে কোনোদিন ভালোবেসে মা বলেনি, যিনি এখন শুধু ধীর নিঃশ্বাসের সাহারায় শুয়েছিলেন। সে ধীরে ধীরে তার রোগা হাতটি ছুঁল। তার মাথায় রাজুর আওয়াজ প্রতিধ্বনিত হল, আপনি আমার মায়ের মতো দেখতে। সে সিদ্ধান্ত নিল যে সে এই অলৌকিক ঘটনাকে চাপা পড়ে যেতে দেবে না। সেই রাতে অঞ্জলি সেই গরিব বস্তিতে গেল যেখানে রাজু রামু কাকার সাথে থাকত। ঘরটি তার বাড়ির রান্নাঘরের সমান বড় ছিল। দেয়ালে ড্যামের দাগ ছিল। রামু কাকা বড়াপাও সেঁকছিলেন আর রাজু ভিজে যাওয়া লটারি টিকিটগুলো শুকোচ্ছিল। অঞ্জলিকে দেখে ছেলেটি ভয় পেয়ে গেল। দিদি, দিদি, আমাকে বকবেন না, আমি ইচ্ছে করে সেখানে যাইনি। অঞ্জলি বলল, না, আমি তোমার সাহায্য চাইতে এসেছি। রাজু অবাক হয়ে বলল, আমার সাহায্য? অঞ্জলি বলল, তোমাকে শুধু তার কাছে যেতে হবে আর কিছু কথা বলতে হবে, যেমন সেই দিন বলেছিলে। রাজু বলল, কিন্তু সেই স্যুট পরা কাকু বলেছিলেন যে আমার জন্যে আন্টির শরীর খারাপ হচ্ছে। অঞ্জলি বলল, কোনো ব্যাপার না, আমি দায়িত্ব নিচ্ছি। আমার বিশ্বাস যে আমার মা তোমার আওয়াজ শোনেন। রাজু চুপ রইল। তাকে কখনো কেউ বলেনি যে আমার তোমার ওপর বিশ্বাস আছে। এক ধনী সেজেগুজে থাকা মহিলা সত্যি চোখে এটি বলছিলেন। সে মাথা নাড়ল এবং ধীরে জিজ্ঞাসা করল, তাহলে কি আন্টির কষ্ট হচ্ছে? অঞ্জলি বলল, তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি তোমাকে শোনার চেষ্টা করছেন। পরের দিন সকালে তারা ডাক্তার বিক্রমের সাহায্যে পেছনের দরজা দিয়ে লুকিয়ে হাসপাতালে ঢুকল। ঘরে সকালের রোদ জানালার পর্দা দিয়ে আসছিল। রাজু কাছে গেল এবং মীরা কাপুরের হাত আবার ধরল। খুব ধীরে বলল, আন্টি, আমি আবার এসেছি। আমি আপনাকে একটা নতুন কথা বলি। কাল আমি 3টে টিকিট বিক্রি করেছি, যাতে ইনাম বেরিয়েছে। আমি রামু কাকার জন্য বড়াপাও কিনেছি। আন্টি, কাকা বলেছেন যে যদি আমি ভালো ছেলে হই তবে তিনি আমাকে আবার প্রথম ক্লাসে পাঠাবেন। উঠে পড়ুন না আন্টি, আমি শুধু আপনাকে এটিই জানাতে চেয়েছিলাম। এইবার শুধু হৃৎস্পন্দনই নয়, মীরার চোখের পাতাও ধীরে ধীরে কাঁপল। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চাইছেন। অঞ্জলি খুশি আর ভয়ে চিৎকার করে উঠল। ডাক্তার বিক্রম কাঁপতে কাঁপতে রিডিং নোট করতে লাগলেন, কিন্তু খুশি বেশি সময় টিকল না। গার্ডের জুতোর আওয়াজ পাওয়া গেল এবং রাকেশ হাসপাতালের ডিরেক্টরের সাথে উপস্থিত হল। তোমরা কি করছো? বিক্রম তাড়াতাড়ি বললেন, রোগীর উন্নতি হচ্ছে, আমাকে দেখতে হবে কেমন উন্নতি। রাকেশ গর্জে উঠল, আমি তো শুধু এটিই দেখছি যে তোমরা এই দামি হাসপাতালে কুসংস্কারের খেলা খেলছ। সে এগিয়ে এলো আর রাজুকে টেনে নিল। এই ছেলেটাকে আর এখানে দেখা যাবে না। যদি আবার এমন হয় তবে আমি পুলিশ ডাকব। অঞ্জলি মাঝখানে এসে আটকাল, আপনার ওকে বের করার কোনো অধিকার নেই। রাকেশ বলল, আমি আইনি অভিভাবক, আমার সব অধিকার আছে। পরিবেশ উত্তপ্ত হয়ে গেল। রাজু ভয় পেয়ে মীরা কাপুরের হাত ছেড়ে দিল। কিন্তু সেই মুহূর্তে বিছানা থেকে একটি ছোট আওয়াজ এলো, একটি জোরে দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসের আওয়াজ। হার্ট মনিটরের স্ক্রিন দ্রুত ওপর নিচ হতে লাগল। মীরা কাপুর ধীরে ধীরে নিজের মাথা নাড়ালেন। ডাক্তার বিক্রম চিৎকার করে বললেন, তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন। কিন্তু রাকেশ দেখল না। সে শুধু গার্ডের ওপর চিৎকার করল, এই ছেলেটাকে বাইরে বের করো। দরজা বন্ধ হয়ে গেল। লম্বা অলিন্দে রাজুর কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। অঞ্জলি হতাশায় চিৎকার করে উঠল। জল তার মুখে বয়ে যাচ্ছিল।
মা প্লিজ উঠে যাও। বিছানায় মীরা কাপুরের চোখের পাতা ধীরে ধীরে একটি ছোট ফাঁকের জন্য খুলল এবং তারপর বন্ধ হয়ে গেল। কেউ খেয়াল করেনি, শুধু একটি স্বচ্ছ অশ্রুর ফোঁটা নিচে পড়ল আর তার মেয়ের চোখের জলে মিশে গেল, যে এই মুহূর্তের জন্য সারা জীবন অপেক্ষা করেছিল। ছেলেটিকে ঘর থেকে টেনে বাইরে বের করে দেওয়া হল। রাজুর কান্নার শব্দ লম্বা অলিন্দে প্রতিধ্বনিত হয়ে গার্ডের দ্রুত পায়ের শব্দে হারিয়ে গেল। অঞ্জলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত এখনও সেই খালি জায়গায় ছিল যেখানে এক মুহূর্ত আগে সেই ছেলেটি তার মায়ের হাত ধরে রেখেছিল। সবকিছু এত দ্রুত হল যে সে কিছুই বুঝে উঠতে পারল না। শুধু গলায় একটি অস্বস্তি আর রাগ ঢেউয়ের মতো উঠছিল। ঘরের ভেতরে ডাক্তার বিক্রম এখনও ইইজি চার্টে লেগেছিলেন। তার নজর মিটমিট করা নম্বরগুলো থেকে সরছিল না। রোগীর চোখের পাতা হালকা কাঁপল। হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে বেশি ছিল। তিনি জানতেন যে এটি কোনো কাকতলীয় বিষয় হতে পারে না, কিন্তু তাদের জন্যে, যারা শুধু ক্ষমতা আর সম্পত্তিতে বিশ্বাস করে, অলৌকিক ঘটনা একটি অগ্রহণযোগ্য জিনিস ছিল, কারণ সেটি তাদের নিয়ন্ত্রণে ছিল না। সন্ধ্যায় ডাক্তার বিক্রমের ঘরে গেল। হলুদ আলো তার দুশ্চিন্তাগ্রস্ত মুখে পড়ছিল। সে ধরা গলায় জিজ্ঞাসা করল, আপনার কি বিশ্বাস আছে যে আমার মা জ্ঞান ফিরে পেতে চান? তিনি ধীরে মাথা নাড়লেন। আমার বিশ্বাস আছে, কিন্তু যদি আমরা চাই যে তিনি জ্ঞান ফিরে পান, তবে আমাদের সেই ছেলেটিকে তার কাছে রাখতে হবে। অঞ্জলি বলল, কিন্তু আমার কাকু কখনো এর অনুমতি দেবেন না। বিক্রম বললেন, তাহলে আমাদের এটি চুপচাপ করতে হবে। সেই মুহূর্ত থেকে তারা দুজনে বিশ্বাস আর ক্ষমতার মাঝে একটি নিঃশব্দ যুদ্ধে নেমে পড়লেন। পরের দিন সকালে রাকেশ নিজের বাড়িতে উকিল এবং কোম্পানির বোর্ডকে ডাকল। অলৌকিক ঘটনার খবর তাকে আগের থেকে বেশি রাগিয়ে দিয়েছিল। টেবিলে মীরা কাপুরকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করার ফাইলের স্তূপ রাখা ছিল। সে আদেশ দিল, সই করো, এটি সব একটি মিথ্যে প্রতিক্রিয়া। আমি চাই মিডিয়া খবর পাওয়ার আগেই এই তামাশা শেষ হোক। একজন উকিল ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, কিন্তু যদি তিনি জ্ঞান ফিরে পান? রাকেশ টেবিলে হাত মারল। তিনি কখনও জ্ঞান ফিরে পাবেন না, আমি এটি নিশ্চিত করব। এই কথাগুলো অঞ্জলি দরজার ফাঁক দিয়ে শুনে নিল। সে ভয়ে কাঁপতে লাগল। জল বেরিয়ে এলো। এখন সে বুঝে গিয়েছিল যে কাকুর ওপর তার মা সবথেকে বেশি ভরসা করতেন, তিনিই প্রতিটি আশার আলোকে নেভাতে চাইছিলেন। সে ডাক্তার বিক্রমের কাছে গেল। যদি আমার মা জ্ঞান ফিরে পান, তবে তারা কি করবেন? বিক্রম বললেন, যদি তিনি জ্ঞান ফিরে পান, তবে তারা সব কিছু হারাবে। যদি তিনি জ্ঞান ফিরে না পান, তবে তারা সব কিছু পেয়ে যাবে। অঞ্জলি জিজ্ঞাসা করল, তাহলে আমাদের কি করা উচিত? বিক্রম বললেন, তোমার মাকে সেই ছিলের আওয়াজ আবার শুনতে হবে। এটি একমাত্র চাবিকাঠি। সেই রাতে অঞ্জলি চুপিসারে রামু কাকাকে ফোন করল, যিনি রাজুর দেখাশোনা করতেন। সে তাদের রাজুকে হাসপাতালের পেছনের গেটে নিয়ে আসতে বলল। রাত হয়ে গিয়েছিল, হালকা বৃষ্টি হচ্ছিল। ছেলেটি ভয়ে কাঁপছিল, কিন্তু তাও সাথে এলো। দিদি, যদি আমরা আবার ধরা পড়ি? অঞ্জলি বলল, চিন্তা করো না, আমি সব সামলে নেব। তারা খালি অলিন্দ দিয়ে ঘরে পৌঁছাল। রাজু শুয়ে থাকা মহিলাকে দেখল। ধীরেই নিজের ছোট হাত তার কবজিতে রাখল আর ফিসফিস করে বলল, আন্টি, আন্টি, আমি এসে গেছি, আমার ভয় লাগছে না, আপনি উঠে পড়ুন, আপনাকে আমাকে আপনার শৈশবের গল্প শোনাতে হবে। এক মুহূর্তের নীরবতা, আর তারপর মীরা কাপুরের চোখের পাতা আবার কাঁপল। হার্ট মনিটরের আওয়াজ দ্রুত বাড়ল। এইবার একটি গভীর, দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসও ছিল। পুরো ঘর যেন থমকে গিয়েছিল। ডাক্তার বিক্রম নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি লড়াই করছেন। কিন্তু সেই সময়ে ঘরের দরজা খুলল, আর রাকেশের আদেশে 2 গার্ড ভিতরে ঢুকে পড়ল। এই দুজনকে বাইরে বের করো। অঞ্জলি মাঝখানে এসে চিৎকার করল, তোমরা এদের ছুঁতে পারো না, আমার মা সত্যিই প্রতিক্রিয়া দিচ্ছেন। এই ধস্তাধস্তিতে এক গার্ড ভুল করে বিছানায় জোরে ধাক্কা খেল। হার্ট মনিটরের স্ক্রিন নড়ে গেল। রাজুকে বাইরে টেনে আনা হল। সে ভয়ে চিৎকার করল, না আন্টি, আমি এখানেই আছি। তার হৃদয় বিদারক চিৎকার অলিন্দে প্রতিধ্বনিত হতে লাগল। যখন দরজা সশব্দে বন্ধ হল, তখন ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভেন্টিলেটরের ঠান্ডা আর প্রাণহীন আওয়াজ ছিল। অঞ্জলিকে মেঝেতে ধাক্কা দেওয়া হয়েছিল। ডাক্তার বিক্রম তাকে তুললেন। তার রাগী নজর কাঁচের ওপাশে দাঁড়িয়ে থাকা রাকেশের ওপর ছিল। সে নির্লিপ্তভাবে হাত গুটিয়ে দাঁড়িয়েছিল। তুমি নিজের মাকে বাঁচাতে চাও? তাকে শান্তিতে যেতে দাও। এই বিষয়টিকে দয়ার তামাশা বানিও না।
অঞ্জলি তাকে দেখল, তার গলা ভেঙে গেল। শান্তি, নাকি আপনি ভয় পান যে মা জ্ঞান ফিরে পেয়ে সবকিছু বলে দেবেন? এই প্রশ্ন তাকে চমকে দিল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয়ে চলকাল এবং তারপর উধাও হয়ে গেল। তুমি জানো না তুমি কি বলছ। সে ঘুরে চলে গেল, অঞ্জলি আর ডাক্তার বিক্রমকে অলিন্দের উজ্জ্বল সাদা আলোতে ফেলে রেখে। সেই রাতে অঞ্জলি বাড়ি গেল না। সে হাসপাতালের গেটে বসে রইল, আসা যাওয়া করা লোকেদের দেখতে লাগল। তার হৃদয় শূন্য ছিল। তখনই রাজু এলো, একটি পাতলা রেইনকোট পরা, আর তার পাশে বসে পড়ল। দিদি, আন্টি কি আমার ওপর রেগে আছেন? অঞ্জলি বলল, না, তুমি কিছু ভুল করনি। রাজু বলল, আমি দেখেছি তার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। আমি জানি তিনি তাড়াতাড়ি উঠবেন। অঞ্জলি চোখের জলের মাঝে হাসল। হ্যাঁ, আমার মা উঠবেন, নিশ্চয়ই উঠবেন। রাতের হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু একটি ছোট হাত থেকে একটি হালকা উষ্ণতা আসছিল, যে তার হাত শক্ত করে ধরেছিল। সেই পৃথিবীতে যেখানে মানুষ প্রতিটি পয়সা, প্রতিটি স্বাক্ষরের জন্য লড়ছিল, দুই আত্মা, একজন মহিলা যিনি ভালোবাসতে শিখছিলেন আর এক অনাথ বাচ্চা একসাথে বসেছিল, সেই বিষয়ে বিশ্বাস করছিল যাকে সবাই মিথ্যে বলছিল। দূর থেকে মীরা কাপুরের ঘরের আলো তখনও জ্বলছিল। ভেতরে সেই মহিলা তখনও কমাইছিলেন, কিন্তু তার ঠোঁটের কোণে একটি হালকা রেখা ছিল, যেন একটি ক্ষণস্থায়ী হাসি। হাসপাতালে হওয়া সেই ওলটপালটের ৩ দিন পর রাজু নিখোঁজ হয়ে গেল। কেউ জানত না সে কোথায় গেল। রামু কাকা বললেন যে তিনি শুধু সকালে দেখেছিলেন ছেলেটি চলে গেছে। পেছনে কিছু পুরনো লটারির টিকিট আর একটি কাগজের টুকরো ফেলে গিয়েছিল, যাতে লেখা ছিল, আমি চাই না আমার জন্য কারো বকুনি খেতে হোক। যখন আন্টি উঠে পড়বেন তখন আমি ফিরে আসব। এই খবর অঞ্জলিকে অস্থির করে দিল। সে হাসপাতালের চারপাশের প্রতিটি বাজার, প্রতিটি গলিতে দৌড়াল, প্রতিটি দোকান, প্রতিটি ভাঙাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করল যে তারা ছেঁড়া জামা পরা, খালি পায়ের কোনো ছেলেকে দেখেছে কিনা। কিন্তু প্রতিটি জবাব একই ছিল, না দিদি, এখানে পথশিশুরা আসা যাওয়া করতেই থাকে। ইতিমধ্যে হাসপাতালে মীরা কাপুরের অবস্থা স্পষ্টভাবে খারাপ হচ্ছিল। যে দিনগুলোতে রাজু ছিল তখন যে পরিসংখ্যান স্থিতিশীল ছিল, সেগুলি এখন পড়তে শুরু করেছিল। ডাক্তার বিক্রম কপালে চিন্তার রেখা নিয়ে চার্ট দেখলেন, কিন্তু কিছু বলার সাহস হল না। শুধু চুপচাপ নিজের ল্যাব কোটের পকেটে হাত গুজে নিলেন। তিনি জানতেন যে সেই ছেলেটি একমাত্র সুতো ছিল যা মীরা কাপুরকে এই পৃথিবীর সাথে জুড়ে রেখেছিল। অঞ্জলির কাছে আর কোনো পথ ছিল না। সে যে কোনো মূল্যে রাজুকে খোঁজার সিদ্ধান্ত নিল। সে কাজ থেকে ছুটি নিয়ে নিল আর পুরো শহরে পোস্টার লাগাল, যাতে লেখা ছিল, 7 বছরের ছেলে রাজুর খোঁজ, যে শহরের মাঝখানে লটারি বিক্রি করে। বড় ইনাম পাওয়ার জন্য এই নম্বরে কল করুন। দিনের পর দিন সে রোদে আর বৃষ্টিতে দৌড়াতে লাগল। তার জুতো ধুলোয় ভরে গেল, মুখ শুকিয়ে গেল। প্রতিবার যখন সে দূর থেকে কোনো রোগা পাতলা বাচ্চাকে দেখত, তখন তার হৃদয় জোরে ধরফড় করত, আর তারপর এটি জেনে হতাশ হতো যে সেটি রাজু নয়। সে যে সবসময় শান শৌকতে থাকত, যাকে কখনো কারো কাছে মিনতি করতে হয়নি, এখন এক রাস্তার ধারের বাচ্চার ঠিকানা জিজ্ঞাসা করার জন্য এক চায়ের দোকানের সামনে হাঁটু গেড়ে বসতে তৈরি ছিল। রাতে অঞ্জলি একটি বাসস্টপে কুঁকড়ে বসেছিল। হাতে রাজুর দেওয়া একটি দুমড়ানো মোচড়ানো লটারি টিকিট ছিল। তার সেই শেষ রাতের কথা মনে পড়ল, যখন ছেলেটি তার মায়ের সাথে কথা বলছিল। তার স্বচ্ছ চোখ, তার ধীর কণ্ঠস্বর যেন কাউকে আঘাত করতে ভয় পাচ্ছে। তার সেই নজরে কিছু একটা ছিল যা তাকে ভাবিয়ে তুলছিল, এক অদ্ভুত চেনা অনুভূতি। পরের দিন সকালে সে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে গেল, কিন্তু আধিকারিক শুধু কাঁধ ঝাঁকালেন। দিদি, পথশিশু অনেক আছে, তাদের খুঁজে পাওয়া সহজ নয়। অঞ্জলি বলল, কিন্তু সেই ছেলেটি বিশেষ, তার নাম রাজু। তার মা আমার বাড়িতে পরিচারিকার কাজ করতেন। পরিচারিকা কোথায়? মীরা কাপুরের বাড়ি, সানশাইন গ্রুপের চেয়ারম্যান। আধিকারিক ওপরের দিকে তাকালেন, তার ভ্রু কুঁচকে গেল। আরে, মীরা কাপুর আমার মনে আছে। লক্ষ্মী নামের এক মহিলা অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে ভুলভাবে বের করে দেওয়া হয়েছে। এই কথাটি যেন আকাশ থেকে বিদ্যুৎ পড়ার মতো ছিল। অঞ্জলি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, তার গলা কাঁপছিল, কি আপনার সেই মহিলার ঠিকানা মনে আছে? আধিকারিক বললেন, দাঁড়ান দেখছি। সেই সময় লক্ষ্মী কমলানগর বস্তিতে ভাড়ায় থাকতেন। শুনেছে কিছু বছর আগে তার মৃত্যু হয়েছে। বেচারি, তার একটি ছোট ছেলে ছিল, হয়তো এখন এই বয়সেরই হবে। অঞ্জলি ধন্যবাদ জানিয়ে দৌড়ে বেরোল। তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল।
যত সে এগিয়ে গেল স্মৃতির টুকরোগুলো আরও পরিষ্কার হতে লাগল। সেই বছরের সেই বৃষ্টির সন্ধে, যখন তার মা রাগের মাথায় পরিচারিকাকে কোনো সাফাই না শুনেই বের করে দিয়েছিলেন। সে তখন মাত্র ১৫ বছরের ছিল, শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল যখন সেই মহিলা একটি ছোট বাচ্চাকে করে নিয়ে গেটের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। যদি সে ভুলে গিয়েছিল বা ভোলার চেষ্টা করেছিল, তবে এখন সবকিছু এক তুফানি ঢেউয়ের মতো ফিরে আসছিল। যদি রাজু সেই বাচ্চাই হয়, যদি তার মা সত্যিই ভুল ছিলেন। অঞ্জলি একটি ভিজে সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে রইল। বৃষ্টির জল তার পায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। অপরাধবোধের অনুভূতি তার গলা বুঝিয়ে দিল। সে ডক্টর বিক্রমকে ফোন করল। আমার মনে হয় আমি জানি রাজু কে। বিক্রম বললেন, তুমি কি তাকে খুঁজে পেয়েছ? অঞ্জলি বলল, না, কিন্তু আমি জানি সে কেন এসেছিল। আমার মা তার কাছে ঋণী, আর তার মৃত মায়ের কাছেও। ওপাশ থেকে ডাক্তারের গলা গভীর হল। হয়তো সেই জন্যই তিনি যেতে পারছেন না, তিনি ক্ষমার অপেক্ষা করছেন। এই কথা অঞ্জলিকে কাঁদিয়ে দিল। সে শহরের বাইরে পুরনো কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে লোকেরা বলেছিল লক্ষ্মীকে কবর দেওয়া হয়েছে। বৃষ্টি আবার শুরু হল। কবরের উপর একটি সাধারণ পাথরে অক্ষরগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল, লক্ষ্মী, এক প্রিয় মা। কবরের কাছে কাদামাখা ছোট পায়ের ছাপ ছিল। সে নিচে ঝুঁকে দেখল, আর দেখল যে টাটকা গাঁদা ফুল রাখা ছিল। রাজু এখানে এসেছিল। তার বুক দমে গেল। ছেলেটি এখানেই কোথাও ছিল, শুধু সে সঠিক জায়গাটি খুঁজে পায়নি। সন্ধ্যায় সে হাসপাতালে ফিরল। মায়ের বিছানার কাছে বসে তাদের সব কিছু বলল। মা, আমি জানতে পেরেছি সেই ছেলেটি লক্ষ্মী আন্টির ছেলে, যাকে আপনি বছরের পর বছর আগে বের করে দিয়েছিলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি ভুল ছিলেন, মা। মীরা কাপুরের চোখের কোণ দিয়ে একটি জল গড়িয়ে পড়ল। এখন আর কোনো সন্দেহ ছিল না। তিনি শুনছিলেন। ডাক্তার বিক্রম এটি দেখলেন। তিনি বললেন, দেখলেন তো, তিনি কখনো হার মানেননি। অঞ্জলি বলল, হ্যাঁ, এখন শুধু একটি কাজ বাকি, রাজুকে ফিরিয়ে আনা। আমি তাকে খুঁজে বের করবই। অঞ্জলির চোখে নিজের মায়ের জন্য আর নিজের জন্য এক দৃঢ় সংকল্প ছিল। পরের দিন সকালে সে কমলা বাজারে ফিরে গেল। এক বৃদ্ধ খিচুড়ি বিক্রেতা আম্মা মাথা নাড়লেন যখন সে জিজ্ঞাসা করল, হ্যাঁ, সেই ছেলেটিকে আমি চিনি। সে এখানে পথ বেড়ালদের খাবার খাওয়াতে আসত। কিছুদিন আগে একটি ট্রাক এসেছিল। ড্রাইভার বলছিল যে সে তাকে কাজের জন্য বাইরে নিয়ে যাবে। অঞ্জলি জিজ্ঞাসা করল, কোন রাজ্যে? আপনার মনে আছে? আম্মা বললেন, হয়তো ভিওয়ান্ডির কোনো ইটের ভাটায়। কিছু না ভেবেই অঞ্জলি একটি ট্যাক্সি নিল আর বেরিয়ে পড়ল। রাস্তায় এসে ছড়িয়ে থাকা ক্ষেত দেখল। আকাশ মেঘে ঢাকা ছিল। তার মনে এক অজানা ভয় ছিল। যদি রাজু আরও দূরে চলে যায়, যদি তার কিছু হয়ে যায়, তবে হয়তো তার মা আর অপেক্ষা করতে পারবেন না। ট্যাক্সি একটি ছোট ইটের ভাটার সামনে থামল। কাদা আর ধোয়ার মাঝে সে এক রোগা পাতলা বাচ্চাকে ঠেলায় ইট বহন করতে দেখল। তার চুল উস্কো খুস্কো ছিল, শার্ট ছেঁড়া ছিল, কিন্তু সে সেই চোখগুলো সঙ্গে সঙ্গে চিনে নিল। রাজু! সে চিৎকার করল। ছেলেটি ঘুরে তাকালো অবাক হয়ে। এক মুহূর্ত পর সে চোখের জলের মাঝেই হেসে ফেলল। দিদি, আন্টি কি উঠে গেছেন? অঞ্জলি বলল, না, কিন্তু তিনি তোমার অপেক্ষা করছেন। আমার সাথে বাড়ি চলো। ছেলেটি ইতস্তত করে ভাটার মালিককে দেখল, যে ঘাড় বেঁকিয়ে দেখছিল। অঞ্জলি এগিয়ে গেল, নিজের পার্স থেকে টাকা বের করে টেবিলে রেখে দিল। আমি এই ছেলেটিকে নিয়ে যাচ্ছি, এর কারও ওপর কোনো দেনা নেই। ফেরার পথে রাজু রামু কাকার দেওয়া বড়া পাওয়ের প্যাকেটটি শক্ত করে ধরেছিল। তার চোখ জলজল করছিল। দিদি, আমার ভয় লাগছে যে আন্টি রেগে থাকবেন। অঞ্জলি বলল, না, তোমার মায়ের একটি ক্ষমার ঋণ আছে। গাড়ি লালচে সন্ধ্যার আলোয় এগিয়ে গেল এক নতুন অধ্যায়ের সংকেত দিয়ে। সত্য, ক্ষমা আর একটি অলৌকিক ঘটনা, যা আবার জন্ম নিতে চলেছিল। ট্যাক্সি বৃষ্টিতে ভেজা রাতে দ্রুত বেগে ছুটছিল। রাজু পেছনে সিটে বসেছিল, বড়াপাওয়ের গরম প্যাকেটটি নিজের কোলে শক্ত করে ধরে। সে মাঝে মধ্যে অঞ্জলিকে দেখছিল। অঞ্জলি পাশে বসেছিল, মুখ ক্লান্ত ছিল, কিন্তু চোখে এক এমন মজবুত আশা ছিল যা আগে কখনো ছিল না। এতদিনের হতাশার পর তার মনে হচ্ছিল যেন ভাগ্য শেষ পর্যন্ত তাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। দিদি, আন্টির কি খুব কষ্ট হচ্ছে? রাজু ধীরে জিজ্ঞাসা করল। অঞ্জলি বলল, হয়তো হ্যাঁ, কিন্তু তিনি তোমার জন্য চেষ্টা করছেন। রাজু অবাক হয়ে বলল, আমার জন্য? অঞ্জলি বলল, হ্যাঁ রাজু, তিনি তোমাকে শুনতে পাচ্ছেন।
শুধু তিনি খুব দুর্বল। যদি তুমি ফিরে না আসতে তবে হয়তো তিনি চিরতরের জন্য ঘুমিয়ে পড়তেন। ছেলেটি চুপ হয়ে গেল। বৃষ্টির ফোঁটা জানালার কাঁচের গায়ে আছড়ে পড়ছিল। তার ছোট ধুলোমাখা কিন্তু আশ্চর্যজনকভাবে পরিষ্কার মুখকে প্রতিফলিত করছিল। রাজু বলল, আমি চাই না আমার জন্য আন্টির কষ্ট হোক। সেই স্যুট পরা কাকু বলছিলেন যে আমার কাছে আসার জন্য তার শরীর খারাপ হচ্ছে। অঞ্জলি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারা ভুল বলছিলেন। যখন তুমি কাছে থাকো তখনই তিনি বেঁচে থাকার শক্তি পান। গাড়ি হাসপাতালের গেটের সামনে থামল। রাতের অন্ধকার ছেয়েছিল। নিয়ন লাইটগুলো ঠান্ডা আলো ছড়াচ্ছিল। দুজনে চুপচাপ ভেতরে চলে গেল। তাদের সাথে এক অস্থিরতা আর আবার ফিরে পাওয়া বিশ্বাস ছিল। ভেতরে ঘরে ডাক্তার বিক্রম অনেক রাত ধরে প্রায় জেগেই ছিলেন। যখন তিনি তাদের আসতে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তারপর এক হালকা হাসির সাথে বললেন, যেন কোনো বোঝা নেমে গেছে, রাজু, তুমি ফিরে এসেছ? রাজু বলল, জি, আমাকে মাফ করে দিন ডাক্তার সাহেব, আমার ভয় ছিল যে আমি বিরক্ত করছি, তাই আমি চলে গিয়েছিলাম। বিক্রম বললেন, কোনো ব্যাপার না, তুমি একদম সঠিক সময়ে এসেছ। আন্টির অবস্থা খারাপ হচ্ছে, আমাদের তোমার দরকার। অঞ্জলি বিছানার কাছে গেল। তার মা সেখানে শুয়েছিলেন। মুখ শুকিয়ে গেছে, চামড়া ফ্যাকাশে, হাত মোমের মতো ঠান্ডা। কিন্তু তার ঠোঁটে এখনও একটি হালকা হাসি ছিল, যেন সেটি নিভে যাওয়ার আগে থেকে গেছে। মা, আমি রাজুকে ফিরিয়ে এনেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো প্রতিক্রিয়া হল না, শুধু ভেন্টিলেটরের একঘেয়ে ঠান্ডা আওয়াজ ছিল। রাজু কাছে এলো, বড়াপামের প্যাকেটটি টেবিলে রাখল আর ধীরে তার হাত ধরল। তার গলা কাঁপছিল। আন্টি, আন্টি, আমি ফিরে এসেছি। আমার আপনার খুব মনে পড়ছিল। কাল আমি অনেক দূরে গিয়েছিলাম, সেখানে খুব ঠান্ডা ছিল। কাশ কেউ আমার হাত এভাবেই ধরত, যেমন আপনি ধরেন। ডাক্তার বিক্রম হার্ট মনিটরে স্ক্রিন দেখছিলেন। পরিসংখ্যান নড়াচড়া করতে শুরু করেছিল। একটি হালকা বক্ররেখা তৈরি হল আর হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে শুরু করল। ডাক্তার অঞ্জলিকে চুপ থাকার ইশারা করলেন। ছেলেটি বলে চলল, তার চোখ জলজল করছিল, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার মায়ের স্বপ্ন দেখেছি। মা বললেন যে আমাকে আপনার সাথে দেখা করতে ফিরে আসা উচিত, কারণ আপনার ঘুম এখনও পূর্ণ হয়নি। মা বললেন যে আপনি তার মতোই, সব কিছু করতে দক্ষ, কিন্তু প্রায়ই দুঃখী থাকেন। অঞ্জলির গলা বুঝিয়ে এলো। সে নিজের মুখে হাত দিয়ে নিল, যাতে কান্নার শব্দ না বেরোয়। ছেলেটি মীরা কাপুরের কানের কাছে ঝুঁকে বাতাসের মতো ফিসফিস করে বলল, আন্টি, উঠে পড়ুন, দিদি কাঁদছেন। যদি আপনি আমাকে আর দিদিকে ভালোবাসেন তবে উঠে পড়ুন। আমার ভয় লাগছে যে আপনি চিরতরের জন্য ঘুমিয়ে পড়বেন। একটি দীর্ঘ, দুর্বল কিন্তু পরিষ্কার নিঃশ্বাসের আওয়াজ এলো। তার পুরো শরীর ধীরে ধীরে কুঁচকে গেল, আর তারপর তার হাত, সেই হাত যা হাজার হাজার মানুষের জীবনের সিদ্ধান্ত নিয়েছিল, কাঁপতে কাঁপতে রাজুর ছোট আঙুলটিকে শক্ত করে ধরল। মেশিনের সতর্ক বার্তার আওয়াজ দ্রুত বাজতে লাগল। তার চোখের পাতা ক্রমাগত কাঁপল আর তারপর ধীরে ধীরে খুলে গেল, অস্পষ্ট কিন্তু জীবন্ত। ডাক্তার বিক্রম, অঞ্জলি চিৎকার করে উঠল। জল বয়ে গেল। আমার মা চোখ খুলেছেন। ডাক্তার বিক্রম প্রতিক্রিয়া পরীক্ষা করলেন। কোনো সন্দেহ ছিল না, মীরা কাপুরের জ্ঞান ফিরে এসেছিল। বাইরের অলিন্দে মেডিকেল স্টাফরা একে অপরকে ডাকছিল, পায়ের শব্দ দ্রুত হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘরে সবকিছু যেন থেমে গিয়েছিল। মীরা কাপুর চারদিকে দেখলেন। তার ক্লান্ত নজর সেই ছোট বাচ্চার ওপর এসে থামল, যে তার হাত ধরেছিল। তুমি কে? তার গলা দুর্বল আর ভারী ছিল। রাজু বলল, জি, আমি রাজু আন্টি, আপনার আমাকে মনে আছে? তিনি মনে করার চেষ্টা করলেন। স্মৃতির জট পাকানো সুতোয় এক ঝলক আলো খেলে গেল। লক্ষ্মী নামের এক মহিলার ছবি, যে বৃষ্টিতে এক ছোট বাচ্চাকে কোলে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে জল ছড়তে লাগল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, তোমার মা লক্ষ্মী, তাই না? রাজু মাথা নাড়ল। জি, মা বলতেন যে যদি কোনোদিন আপনি দুঃখী হন তবে আমাকে দেখে নেবেন, আপনাকে মায়ের হাসি দেখা যাবে। কেউ আর কিছু বলল না, শুধু জানালার বাইরে বৃষ্টির ফোঁটা আর অঞ্জলির ফুপিয়ে কান্নার আওয়াজ ছিল। সে হাঁটু গেড়ে বসে মায়ের কাঁপানো হাতটি ধরে নিল। মা, আমি সব জানতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। মা, আমি আপনাকে খুব একা ফেলে দিয়েছিলাম। মীরা কাপুর নিজের হাত তোলার চেষ্টা করলেন এবং নিজের মেয়ের গালে রাখলেন। দুর্বল গলায় বললেন, তুমি কেঁদো না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি অনেক মানুষের সাথে ভুল করেছি, লক্ষ্মীর সাথেও আর তোমার সাথেও।
সেই মুহূর্তে মা মেয়ের মাঝে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা ঠান্ডা দেয়াল যেন ধসে পড়ল। সব রাগ, দূরত্ব, না বলা কথা সবকিছু ক্ষমার উষ্ণ নিঃশ্বাসে গলে গেল। ডাক্তার বিক্রম চুপচাপ ঘুরে দাঁড়ালেন, এক হালকা হাসি লুকিয়ে। তিনি জানতেন যে যা হয়েছে তা শুধু একটি শরীরের জ্ঞান ফেরা ছিল না, বরং দুটি আত্মার নতুন করে জন্ম নেওয়া ছিল। ছিল না, বরং একটি আত্মার পুনর্জন্ম ছিল। কিছু ঘণ্টা পর হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মিডিয়া চলে এলো। কোটিপতি মীরা কাপুরের এক লটারি বিক্রেতা ছেলের কারণে জ্ঞান ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ সন্দেহ করল, কেউ ঠাট্টা করল, কেউ প্রশংসা করল। কিন্তু যারা এটি দেখেছিল, কেউ এই কথা অস্বীকার করতে পারত না যে যুক্তির বাইরে কিছু ঘটেছিল। রাকেশ এলো। নিজের বোনকে চোখ খোলা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাল, দিদি, আপনি সত্যি জ্ঞান ফিরে পেয়েছেন? তিনি তাকে দেখলেন। চোখে এখন আর রাগ ছিল না, শুধু ক্লান্তি আর উপলব্ধি ছিল। রাকেশ, তুমি ক্লান্ত হয়ে গেছ, তাই না? সে মাথা নিচু করে নিল, চুপ থাকল। সেই মুহূর্তে হয়তো প্রথমবার সেই লোকটি নিজের সেই বোনের সামনে নিজেকে ছোট মনে করল, যাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছিল। সেই রাতে যখন সবাই চলে গেল, অঞ্জলি নিজের মায়ের বিছানার পাশে বসেছিল। রাজু তার কোলে ঘুমিয়ে পড়েছিল। তার নিঃশ্বাস এক ছন্দে চলছিল। মীরা কাপুর তাদের দেখলেন। তার ঠোঁট হালকা বাঁকল। ও নিজের মায়ের মতো, শান্ত আর মজবুত। মা, আপনার লক্ষ্মী আন্টির কথা মনে আছে? অঞ্জলি জিজ্ঞাসা করল। সারা জীবন আমি সেই বৃষ্টির দিনটি ভুলতে পারব না। আমি ভুল বুঝেছিলাম। এখন আমি শুধু নিজের ভুল শুধরে নিতে চাই। অঞ্জলি মায়ের হাত ধরে হাসল। আপনি সেই সুযোগ পাবেন মা, রাজুর জন্য এবং নিজের জন্যেও। বাইরে সকাল হচ্ছিল। প্রথম কিরণ জানালা দিয়ে এসে মীরা কাপুরের মুখে পড়ল। সেই মহিলা যিনি আবেগ অনুভূতিতে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, এখন এক রাস্তার বাচ্চার ছোট হাতের ছোঁয়ায় পুনরুজ্জীবিত হয়েছিলেন। আর কোথাও দূরে হয়তো লক্ষ্মী নামের মহিলার আত্মাও হাসছিল। পরের দিন সকালে মীরা কাপুরের জ্ঞান ফেরার খবর শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। খবরের কাগজগুলো বড় বড় শিরোনাম বানাল। কোটিপতি মহিলা লটারি বিক্রেতা ছেলের কারণে বেঁচে উঠলেন। টিভি, সোশ্যাল মিডিয়া এবং এমনকি রাস্তার ধারের ছোট চায়ের দোকানেও আলোচনা হচ্ছিল। কেউ বিশ্বাস করছিল, কেউ সন্দেহ। কিন্তু কেউ এই কথা অস্বীকার করতে পারত না যে সেই ঠান্ডা সাদা ঘরে নিয়মের বাইরে কিছু ঘটেছিল। জ্ঞান ফেরার পর প্রথম দিন মীরা কাপুর তখনও দুর্বল ছিলেন। তার কণ্ঠস্বর নিঃশ্বাসের মতো মৃত ছিল, কিন্তু তার চোখগুলো আলাদা ছিল। প্রাণহীন নয়, বরং উষ্ণ, শান্ত আর অনুশোচনায় ভরা। অঞ্জলি তার পাশে বসে মায়ের হাত ধরেছিল। এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে কি দেখছে। মা, আপনার সব কিছু মনে আছে? সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল। মনে আছে, আমি তোমাকে কথা বলতে শুনলাম, আর সেই ছেলেকে আমাকে আন্টি বলতে শুনলাম। তার গলা কাঁপল, আর তারপর থেমে গেল। তিনি মাথা ঘুরিয়ে চারদিকে দেখলেন। সেই ছেলেটি কোথায়? আমি লক্ষ্মীর ছেলের সাথে দেখা করতে চাই। কিন্তু রাজু সেখানে ছিল না। নিজের মাকে জ্ঞান ফিরে পেতে দেখার পর সে চুপচাপ হাসপাতাল থেকে চলে গিয়েছিল। সে আলো আর অচেনা মানুষদের ভয় পেত। তার ভয় ছিল যে সে তাদের দুনিয়াতে আসার যোগ্য নয়। সে তার শেষ লটারির টিকিট টেবিলের ওপর ফেলে গিয়েছিল, যার নিচে লেখা ছিল, আমি খুশি যে আপনি উঠে পড়েছেন। আমার কোনো ইনাম চাই না, শুধু আপনি ঠিক হয়ে যান। মীরা কাপুর কাগজটি পড়লেন। জল বেরিয়ে এলো। দেখলে তুমি অঞ্জলি? হয়তো এটাই সেই অনুভূতি যে আমি আমার সারা জীবনে ভুলে গিয়েছিলাম, কোনো স্বার্থ ছাড়া সততা। জ্ঞান ফেরার তৃতীয় দিনে তিনি ডাক্তারের কাছে হাঁটার অভ্যেস করার অনুমতি চাইলেন। তার পা কাঁপছিল, তাও তিনি এক এক পা ফেলার চেষ্টা করলেন। ডাক্তার বিক্রম আর অঞ্জলি দুদিক থেকে সাহায্য করলেন। পুরো হাসপাতাল থমকে গেল। যারা এই মহিলাকে ৩ মাস ধরে প্রাণহীন শুয়ে থাকতে দেখেছিল, এখন সবাই আবেগপ্রবণ ছিল। মিডিয়া এলো, ক্যামেরা ঝলসে উঠল। একজন তরুণ রিপোর্টার জিজ্ঞাসা করল, ম্যাম, এটি কি সত্যি যে আপনি লটারি বিক্রেতা ছেলের কারণে জ্ঞান ফিরে পেয়েছেন? তিনি হাসলেন, তার গলা ভারী ছিল। আমি জানি না এটি অলৌকিক ছিল নাকি কর্ম, কিন্তু যদি সেই ছোট হাত না থাকত, তবে হয়তো আমি আজ এখানে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম না।
এই কথা পুরো ইন্টারনেটে ছড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে গেল। কিন্তু এই জৌলুসের আড়ালে একটি কথা ছিল যা তাদের অস্থির করছিল। সেই ছেলেটি এমনভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল যেন কখনো ছিলই না। সেই সন্ধ্যায় অঞ্জলি নিজের মায়ের ঘরের দরজা খুলল আর দেখল যে তিনি জানালার পাশে একা বসে আছেন। চাঁদের আলো তার ফ্যাকাশে মুখে পড়ছিল। মা, আপনি কি ভাবছেন? ভাবছি যে আমি কি করেছি আর কি করতে পারিনি। সারা জীবন আমি যুক্তি, নম্বর আর কন্ট্রাক্টে বিশ্বাস করেছি, কিন্তু দেখা গেল যে জিনিসটি আমাকে বাঁচাতে পারত তা ছিল সেই বাচ্চার একটি ছোট হাত, যার মাকে আমি সবকিছু হারাতে বাধ্য করেছিলাম। মা, এখনও আপনার কাছে শুধরে নেওয়ার সুযোগ আছে। আমি রাজুকে খুঁজতে আপনাকে সাহায্য করব। তিনি নিজের মেয়ের হাত শক্ত করে ধরে নিলেন আর মাথা নাড়লেন। অনেক বছর পর তার চোখে প্রথমবার একটি এমন চমক ছিল যা টাকা বা ক্ষমতার নয়, বরং জীবন, দয়া আর মানবতার ছিল। পরের দিন সকালে মা মেয়ে রাজুকে খুঁজতে বেরিয়ে পড়ল। মীরা কাপুর এখনও পুরোপুরি ঠিক হননি, কিন্তু তিনি সাথে যাবার জেদ করলেন। তিনি একটি সাধারণ জ্যাকেট, টুপির আর মাস্ক পরলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। এই দৃশ্য দেখে অঞ্জলির গলা ধরে এলো। সে তার মাকে এতটা সাধারণ কখনো দেখেনি। তারা রামু কাকার বস্তিতে ফিরে গেল, কিন্তু সেখানে শুধু একটি ফাঁকা ঘর ছিল যার দেওয়ালে নোনা ধরেছিল। রামু কাকা চলে গিয়েছেন, কারণ যে ইটের ভাটায় রাজু কাজ করত তা বন্ধ হয়ে গিয়েছিল। আশপাশের লোকজন জানালো সেই ছেলেটি খুব ভালো ছিল। প্রতি রাতে বিড়ালদের খাবার খাওয়াতে আসত, কিন্তু দুদিন ধরে দেখা যায়নি। মনে হয় তার জ্বর হয়েছিল। লোকেরা তাকে গ্রামের ডিসপেন্সারিতে নিয়ে গেল। এটি শুনে মীরা কাপুরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অঞ্জলি তক্ষুনি ট্যাক্সি নিল আর ডিসপেন্সারিতে পৌঁছাল। গ্রামের কিনারায় একটি ছোট ঘর, যেখানে অ্যান্টিসেপটিক আর ধোঁয়ার গন্ধ মিশেছিল। রাজু একটি পুরনো লোহার বিছানায় কুঁকড়ে শুয়েছিল। তার কপাল পুড়ছিল, নিঃশ্বাস দুর্বল ছিল। দরজা খোলায় সে চোখ খুলল আর হাসার চেষ্টা করল। আন্টি, আপনি ঠিক হয়ে গেছেন? আমি খুব খুশি। মীরা কাপুর কাছে এলেন। তার চোখে জল ছিল, গলা কাঁপছিল। তুমি আমার সাথে কেন থাকলে না রাজু? আমার ভয় ছিল যে লোকেরা বকবে। আমার ভয় ছিল যে আমার কারণে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। তিনি নিচে বসলেন আর সেই ছোট হাতটি ধরলেন, যে হাত তাকে গর্ত থেকে বের করে এনেছিল। না, তুমি আমাকে বাঁচিয়েছ। তুমি জানো, আমি ভুলে গিয়েছিলাম যে কারো ছোঁয়ার অনুভূতি কেমন হয়, কোনো মানে ছাড়া। ধন্যবাদ রাজু। ছেলেটি ধীরে হাসল, কিন্তু তার চোখ ভরে এলো। আমার মায়ের খুব মনে পড়ে। মা বলতেন যে ক্ষমা করতে জানে সে খুশি মনে বাঁচতে পারে। আমার মনে হয় এখন আপনি বুঝে গেছেন। এই কথা তার হৃদয়ে তীরের মতো বিঁধল। আমি বুঝে গেছি, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি বুঝে গেছি। সেই রাতে মীরা কাপুর রাজুকে শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দয়ার কারণে নয়, বরং কারণ তার বিশ্বাস ছিল যে সেই ছেলের উপস্থিতি জীবনের একটি উপহার, যা তিনি নিজের ভুল শুধরানোর জন্য পেয়েছেন। গাড়িতে রাজু জানালার পাশে বসেছিল। বাইরে পেরিয়ে যাওয়া হলুদ আলোর মালা দেখছিল। আন্টি, রাতে শহর খুব সুন্দর লাগে, যেমন আমি আমার মাকে স্বপ্নে বলতাম। তিনি হাসলেন। তার হাত এখনও তার হাতের ওপর ছিল। রাজু, এখন থেকে তোমাকে স্বপ্ন দেখার দরকার পড়বে না, তুমি এতেই বাঁচবে। অন্যদিকে অঞ্জলি তাদের দেখছিল। তার হৃদয় এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। সে বুঝে গিয়েছিল যে অলৌকিক ঘটনা শুধু কারো কোমা থেকে বাইরে আসা নয়। আসল অলৌকিক ঘটনা তখন হয় যখন মানুষের হৃদয় খোলে, ভালোবাসতে শেখে আর ক্ষমা করতে শেখে, চাই যত দেরি কেন না হয়ে যাক। গাড়ি রাতে এগিয়ে চলল, এক নতুন শুরু নিয়ে। আকাশে বৃষ্টি থেমে গিয়েছিল। চাঁদের আলো নিচে গাছেদের ওপর চকমক করছিল। জানালার কাঁচে হাজার হাজার ছোট তারার মতো প্রতিফলিত হচ্ছিল, ঠিক ততটাই কোমল আর সুন্দর যতটা সেই অলৌকিক ঘটনা যা এইমাত্র ঘটেছিল। শহরে ফেরার 2 সপ্তাহ পর রাজুকে মীরা কাপুরের পুরনো বাংলোতে থাকার জন্য নিয়ে আসা হলো। কিন্তু এখন তা আগের মতো ঠান্ডা আর কঠোর ছিল না। তার জায়গায় হাসি, অঞ্জলির পিয়ানোর সুর আর গরম বড়া পাওয়ের গন্ধে ভরে গিয়েছিল, যা মীরা বিশেষভাবে সেই ছোট ছেলেটির জন্য আনিয়েছিলেন। যে ঘর কখনো ক্ষমতার প্রতীক ছিল, এখন একটি বাড়ি হয়ে গিয়েছিল, যেখানে মানুষ আদেশের থেকে বেশি উষ্ণতাপূর্ণ নজর দিয়ে কথা বলত।
কিন্তু অলৌকিকতা শুধু আলো আনে না, সে নিজের সাথে কিছু অন্ধকারও টেনে আনে। মিডিয়া তাদের ঘিরে ধরল, কাহিনীকে একটি রোমহর্ষক ঘটনার মতো পেশ করল। তারা রাজুকে অলৌকিক ছেলে, কোটিপতিকে জাগিয়ে তোলা বাচ্চা, পৃথিবীর ফেরেশতা, এমন সব নাম দিল। প্রতিটি খবরের কাগজে একটি চাঞ্চল্যকর শিরোনাম ছিল, প্রতিটি চ্যানেলে একটি আলাদা ব্যাখ্যা। এক সকালে অঞ্জলি খবরের কাগজ পড়ল। তার হাত কাঁপছিল। একটি গুজব ছড়িয়েছিল, অলৌকিক ঘটনা শুধু কোটিপতি মীরা কাপুরের নাম উজ্জ্বল করার একটি নাটক। নিচে মীরা কাপুর আর রাজুর একটি ছবি ছিল, যেখানে তাদের হাসিকে এমনভাবে কাটাছেড়া করা হয়েছিল যেন তারা কোনো পিআর শুটে একজন ডিরেক্টর আর শিশুশিল্পী। অঞ্জলি রাগে কাগজটি ফেলে দিল। তারা কিছু জানে না, আর এমন লেখার সাহস কিভাবে করে? মীরা কাপুর পাশে বসেছিলেন। তার কণ্ঠস্বর হালকা কিন্তু দৃঢ় ছিল। ওদের ছেড়ে দাও মা। যখন মানুষ বুঝতে পারে না, তখন তারা সবসময় ভালো জিনিসকে মিথ্যে মনে করে। কিন্তু আমি ওদের, মা আর রাজুকে এভাবে বদনাম করতে দিতে পারি না। প্রমাণের দরকার নেই, শুধু সততার সাথে বাঁচো, লোকেরা নিজেই দেখে নেবে। যদিও কথা এখানেই থামল না। কোম্পানি, চ্যারিটি সংগঠন এবং এমনকি টিভি নির্মাতারাও যোগাযোগ করতে শুরু করল। তারা এই অলৌকিক কাহিনীর ওপর ফিল্ম বানানোর, স্পন্সর করার আর সহযোগিতার প্রস্তাব দিচ্ছিল। তাদের কোম্পানির কিছু লোকও পরামর্শ দিল যে তাদের এই সুযোগের ব্যবহার নিজেদের প্রতিষ্ঠা আর স্টক আবার বাড়ানোর জন্য করা উচিত। রাকেশ, যে তার জ্ঞান ফেরার পর থেকে চুপ ছিল, হঠাৎ একটি রহস্যময় হাসি আর একটি মোটা ফাইল নিয়ে ফিরে এলো। দিদি, আপনি কি জানেন যে আপনি একটি মিডিয়ার সোনার খনির ওপর বসে আছেন? সোনার খনি? তিনি তাকে দেখলেন। তার চোখ ক্লান্ত কিন্তু দৃঢ় ছিল। তুমি এখনও বোঝনি রাকেশ, আসল সোনা পকেটে নয়, হৃদয়ে থাকে। নৈতিকতার ঢং করবেন না দিদি। যদি সেই ছেলেটি আপনাকে না ছুত, তবে আজ আপনার এত প্রশংসা হতো না। হয়তো, লেকিন যদি তুমি আমার জায়গার ৩ মাস বিছানায় শুয়ে থাকতে, তবে কি তুমিও এমনই ভাবতে? রাকেশ চুপ হয়ে গেল। তুমি বলেছিলে যে বিজনেস কারও অপেক্ষা করে না। ঠিক, কিন্তু জীবন শুধু বিজনেস নয়। লক্ষ্মী আমার জন্য কাজ করত, আর আমি ভুল করেছি। সেই ছেলেটি আমাকে উপলব্ধি করিয়েছে যে যদি তুমি নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলো, তবে কোনো মহিমা কোনো কাজে আসবে না। এই শব্দগুলো সেই লোকটির হৃদয়ে হাতুড়ির মতো লাগল, যে কখনো শুধু মুনাফার পেছনে ছুটত। সে চুপচাপ ঘুরে চলে গেল, মীরা আর অঞ্জলিকে সেই ঘরে রেখে যেখানে ফুলের হালকা গন্ধ ছিল। আর সেই সন্ধ্যায় মীরা কাপুর একটি প্রেস কনফারেন্স ডাকলেন। কোনো বিজ্ঞাপন নয়, কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ নয়, শুধু একটি কাঠের টেবিল, একটি পুরনো মাইক্রোফোন, আর রাজু তার পাশে বসেছিল, সেই পুরনো পরিষ্কার পরিচ্ছন্ন শার্টটি পরে। তিনি একটি গভীর উষ্ণ কণ্ঠে বলতে শুরু করলেন। তার হাত একে অপরের সাথে জোড়া ছিল। আমি এই প্রেস কনফারেন্স কোনো অর্জন বলার জন্য বা কিছু প্রমাণ করার জন্য ডাকিনি। শুধু এটি বলতে চাই যে যদি এই ছেলেটি না থাকত, তবে হয়তো আমি এই দুনিয়া থেকে একটি ক্ষমার ঋণ নিয়ে চলে যেতাম। আমি একবারের মাকে বের করে দিয়েছিলাম, একজন ভালো মহিলাকে, শুধু নিজের অহংকারের কারণে, আর এখন তার ছেলে আমাকে বাঁচালো। পরিবেশ শান্ত হয়ে গেল। ডজন ডজন ক্যামেরা ঘোরা বন্ধ হয়ে গেল। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আগে বললেন, কিন্তু আসল অলৌকিক ঘটনা আমার জ্ঞান ফেরা নয়। অলৌকিক ঘটনা হলো এটি যে এই গরিব অনাথ বাচ্চা সেই মানুষকে ক্ষমা করতে পারে যে তার পরিবারকে আঘাত করেছে। এটি এমন একটি জিনিস যা আমার সব টাকা কিনতে পারবে না। পুরো হল নিঃশ্বাস বন্ধ করেছিল। রাজু মাথা নিচু করে ধীরে হাসল। সে সব কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু সে নিজের হাত ধরে থাকা তার উষ্ণ হাতটি অনুভব করল। যখন প্রেস কনফারেন্স শেষ হল, তখন সোশ্যাল মিডিয়ায় তুফান চলে এলো, কিন্তু এইবার ঠাট্টা করার মতো শব্দ ছিল না। হাজার হাজার কমেন্ট আবেগে ভরা ছিল। এটি শুনে আমি কেঁদে ফেললাম। সেই ছেলেটি একটি ফেরেশতা। যদি দুনিয়ায় এমন আরও কিছু অলৌকিক ঘটনা হয়, তবে হয়তো মানুষ আরও ভালো হবে। কিন্তু সেই শোরগোল ভরা ভিড়ে কিছু আলাদা চোখও ছিল। ঠান্ডা হিসেব নিকেশ করা একটি বড় মিডিয়া কোম্পানি অলৌকিক ছেলের কাহিনীর কপিরাইট কেনার জন্য একটি চিঠি পাঠালো। একজন বিখ্যাত পরিচালক ফিল্ম বানানোর প্রস্তাব দিলেন। মানুষ ক্রমাগত আসতে থাকল। মীরা কাপুর প্রতিটি প্রস্তাব দেখলেন, একটি গভীর নিঃশ্বাস নিলেন। এই দুনিয়া এখনও বিনা লাভে বিশ্বাস করতে শেখেনি। কিন্তু মা, অন্তত তারা অনুভব করতে শিখছে, অঞ্জলি বলল। তিনি ধীরে হাসলেন। হ্যাঁ,
আর যতক্ষণ পর্যন্ত একজন মানুষও সত্যি অনুভব করবে অলৌকিক ঘটনা বেঁচে থাকবে। সেই রাতে অনেক বছর পর মীরা কাপুর ব্যালকনিতে বেরোলেন। আকাশ তারায় ভরা ছিল। রাজু তার পাশে দাঁড়িয়েছিল, হাতে একটি নতুন লটারির টিকিট নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আন্টি, কাশ আমার মা এই দৃশ্য দেখতে পেতেন। তিনি তার কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠস্বর কোমল ছিল। হয়তো তোমার মা দেখছেন কোথা থেকে আর হাসছেন। সেই মুহূর্তে শহরের সব আলো, সব শোরগোল পেছনে পড়ে গেল। শুধু তারা ছিলেন, সেই মহিলা যিনি ভেবেছিলেন যে তিনি সবকিছু হারিয়ে ফেলেছেন, আর সেই বাচ্চা যে তাকে সবথেকে দামি জিনিস ফিরিয়ে দিয়েছিল, একটি ভালোবাসা ভরা হৃদয়। প্রেস কনফারেন্সের পর মীরা কাপুর আর রাজুর নাম সব জায়গায় ছড়িয়ে গেল। শত শত চ্যারিটি সংগঠন, কোম্পানি আর মিডিয়া সহযোগিতা, ইন্টারভিউ আর এই মানবিক অলৌকিক ঘটনাকে ছড়িয়ে দিতে সাহায্য করতে লাগল। কিন্তু সেই ভিড়ের মাঝে একটি পুরনো মুখ ছিল, রাকেশ, তার ভাই, যে তার কোমায় থাকার সময় পুরো কোম্পানি সামলেছিল। সে একটি কঠিন হাসি আর একটি মোটা ফাইল নিয়ে ফিরে এলো। দিদি, আপনার জ্ঞান ফেরা আমাদের পরিবারের জন্য একটি আশীর্বাদ, কিন্তু কোম্পানিতে খুব ওলটপালট চলছে। শেয়ার হোল্ডাররা নিয়ন্ত্রণের ভাগ চাইছেন। আমার মনে হয় যে আপনার বিশ্রাম নেওয়া উচিত আর আমাকে পরিচালনা চালিয়ে যেতে দেওয়া উচিত। মীরা কাপুর নিজের ভাইকে দেখলেন। তার চোখ শান্ত কিন্তু গভীর ছিল। তুমি এমনভাবে কথা বলছো যেন আমি মরে গেছি। রাকেশ, কিন্তু আপনি দুর্বল, আর এখন আপনি আবেগের দ্বারা প্রভাবিত হচ্ছেন। একটি লটারি বিক্রেতা ছেলে একটি কর্পোরেশনকে বাঁচাতে পারে না। অঞ্জলি দাঁড়িয়ে পড়ল। আপনি কি বলছেন? যদি রাজু না থাকতো তবে মা আজ এখানে বসে থাকতেন না। রাকেশ নিজের ভাইজিকে দেখল না, শুধু ধীরে বলল, আবেগ সুন্দর হয়, কিন্তু বিজনেসে যুক্তির দরকার হয়। মীরা কাপুর ধীরে হাসলেন। তো তোমার যুক্তি তোমাকে এটি শেখালো যে যখন আমি বিছানায় শুয়েছিলাম তখন তুমি কোম্পানির 20% শেয়ার নিজের নামে ট্রান্সফার করে নাও? রাকেশ স্তব্ধ হয়ে গেল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। দিদি, আপনি জানেন, আমি কোমায় মরে যাইনি রাকেশ। মানুষ কিছু শুনতে পায় না, কিন্তু আমি সব কিছু শুনেছি। প্রতিটি মিটিং, শেয়ার হোল্ডারদের সাথে তোমার প্রতিটি কথা। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। আমি এটি কোম্পানিকে বাঁচানোর জন্য করেছি। যখন আপনি সক্ষম ছিলেন না তখন আমাকে দায়িত্ব নিতে হয়েছে। তুমি কোম্পানিকে বাঁচিয়েছ নাকি নিজের লোভকে? তার গলা ধীর কিন্তু ধারালো ছিল। অঞ্জলি নিজের পকেট থেকে একটি ইউএসবি বের করে টেবিলে রেখে দিল। এটি আপনার গোপন লেনদেনের একটি কপি, সেই চুক্তিগুলো যাতে আপনি গ্রুপের নাম ব্যবহার করে ব্যক্তিগত বিনিয়োগের জন্য টাকা বের করেছেন। সবকিছু সত্য প্রমাণিত। রাকেশ পিছিয়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল। তোমাকে এটি কে দিল? দরজার বাইরে থেকে পায়ের শব্দ এলো। রাজু একটি পুরনো ফোন হাতে নিয়ে ভেতরে এলো। তার হাসি ভুল ছিল। যে আমি শুধু অঞ্জলি দিদি সাহায্য করেছি। আমি কোম্পানির কিছু আঙ্কেলকে কথা বলতে শুনলাম, তো আমি রেকর্ড করে নিলাম। আমার মনে হলো যে দিদির জানা উচিত। পুরো ঘর থমকে গেল। সেই বাচ্চা যাকে তারা একটি মিডিয়া প্রতীক মনে করত, সেই সবথেকে বড় ষড়যন্ত্রের পর্দাফাশকারী বের হল। রাকেশ কেঁপে গেল। তুমি কে বড়দের বিষয়ে নাক গলানোর? মীরা কাপুর তাকে আটকালেন। এটি সে যার কারণে আমি বেঁচে আছি আর তোমার আসল মুখ দেখতে পারছি। তিনি দাঁড়ালেন। তার কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে মজবুত ছিল। রাকেশ, আমি অনেক মানুষকে ক্ষমা করেছি, কিন্তু তোমার জন্য আমাকে সত্যকে সামনে আনার জন্য একটি আলাদা পথ বেছে নিতে হবে। কাল আমি সব প্রমাণ জনসমক্ষে নিয়ে আসব, তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং নিজের বাবা মায়ের সম্মান বাঁচানোর জন্য। রাকেশ চেয়ারে পড়ে গেল। তার চোখে অনুশোচনা আর ভয়ের এক মিলিত ভাব ছিল। আমি শুধু পরিচিতি চেয়েছিলাম। সারা জীবন আমি আপনার ছায়ায় বাঁচলাম। আমার মধ্যেও ক্ষমতা আছে, কিন্তু তুমি ভুল পথ বেছে নিয়েছ। মীরা বললেন। তার চোখ থেকে জল ঝরতে লাগল। যদি তুমি আমাকে বলতে তবে আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু তুমি বিশ্বাসভঙ্গ বেছে নিলে। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। রাজু রাকেশের কাছে গেল আর ধীরে বলল, আঙ্কেল, আমার মনে হয় যে প্রত্যেকে ভুল করতে পারে, কিন্তু যদি আপনি ক্ষমা চান তবে দিদি আর আন্টি আপনাকে ক্ষমা করে দেবেন। আমার মা বলতেন যে নিজের ভুল মেনে নেয় তার জন্য আশা বাকি থাকে। এই সহজ কথা তার হৃদয়ের গভীরে একটি হালকা ছুরির মতো বিঁধল। সে মাথা নিচু করে নিল। জল বেরিয়ে এলো, সেই অশ্রু যা বছরের বছর ক্ষমতা তাকে টাঁদাতে পারেনি। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা চাইনি। মীরা কাপুর কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর এগিয়ে গিয়ে নিজের ভাইয়ের কাঁধে হাত রাখলেন। ক্ষমা করার মানে ভুলে যাওয়া হয় না, কিন্তু যদি তুমি শুধরানোর সাহস করো তবে আমি তোমাকে আবার শুরু করার পথ দেব। তার গলা কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। এটি সেই মুহূর্ত যখন পুরো পরিবার ভেঙে পড়ল।
জেতার জন্য নয়, বরং কারণ তারা এইমাত্র আরও একটি অলৌকিক ঘটনা দেখেছিল, উদারতার অলৌকিক ঘটনা। কিছুদিন পর মীরা কাপুর শেয়ার হোল্ডারদের একটি বৈঠক ডাকলেন। ডজন ডজন সাংবাদিকের সামনে তিনি পুরো সত্য বললেন, নিজের ভুলগুলো আর নিজের ভাইয়ের ভুল কাজ। তিনি কিছু লুকোলেন না, কোনো দোষ চাপালেন না। তিনি বললেন, আমাদের মধ্যে কেউই পূর্ণ নয়, কিন্তু যখন আমরা মোকাবিলা করার সাহস করি তখনই আমরা বড় হই। হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর করতালির শব্দ প্রতিধ্বনিত হল, টাকার জন্য নয়, বরং সত্যের জন্য। বৈঠক থেকে বেরোনোর সময় রাজু তার হাত ধরে নিল। আন্টি, আপনি আমার মায়ের মতো দেখতে। যখন আপনি হাসেন তখন ততই ভালো লাগে। তিনি ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কণ্ঠস্বর গভীর আর উষ্ণ ছিল। তোমার কারণেই আমি শিখেছি যে সত্যের সাথে কিভাবে বাঁচতে হয়। ছেলেটি হাসল। আন্টি, আমি তো শুধু তাই করেছি যা মা শিখিয়েছিলেন। ভালো মানুষ হওয়ার জন্য ধনী হওয়া জরুরি নয়, শুধু অন্যকে ভালোবাসতে জানতে হয়। মীরা কাপুর তার হাত শক্ত করে ধরে নিলেন। নিজের জীবনে প্রথমবার সেই মহিলা যিনি কখনো ইস্পাতের মতো ঠান্ডা ছিলেন, তিনি সাধারণ খুশির অনুভব করলেন। বাইরে ঢলতি বিকেলের রোদ তার রূপলি চুলে চকমক করছিল। ক্ষমতার লড়াই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটি নতুন যাত্রা শুরু হচ্ছিল, অনুশোচনাকে কর্মে বদলানোর, অলৌকিক ঘটনাকে উত্তরাধিকারে বদলানোর। শেয়ার হোল্ডারদের বৈঠকের পর মীরা কাপুরের কোম্পানি যেন ধুয়ে গেল। শত শত কর্মচারী কেঁদে ফেলল যখন তারা সেই মহিলাকে, যাকে একসময় আয়রন লেডি মনে করা হতো, তাকে তাদের কাছে ক্ষমা চাইতে দেখল। এখন তা আদেশ দেওয়ার কণ্ঠস্বর ছিল না, বরং একজন আসল মানুষের আওয়াজ ছিল, দুর্বল আর অনুশোচনায় ভরা। রাজু পেছনের সারিতে বসেছিল। তার চোখ তাদের দেখে চকমক করছিল। সে হাসছিল। তার মনে সে এখন আর একজন কোটিপটি ছিল না, বরং মীরা আন্টি ছিল, যিনি তাকে এক গরিব ডিসপেন্সারিতে হাত ধরেছিলেন, যিনি পুরনো ভুলগুলোতে কেঁদেছিলেন। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। আরও একটি তুফান এলো। এক সকালে যখন অঞ্জলি নিজের অফিসে ঢুকল, তখন সে নিজের মাকে ইন্টারনেটে একটি ভিডিও দেখতে দেখল। তার মুখ ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল। মা, কি হয়েছে? তিনি জবাব দিলেন না, শুধু চুপচাপ স্ক্রিনটি তার দিকে ঘুরিয়ে দিলেন। ভিডিওতে রাজু স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল, আর এক অচেনা লোক তাকে লুকিয়ে ফিল্ম করছিল। অবজ্ঞাপূর্ণ কণ্ঠস্বর বলছিল, এই ছেলেটি কোনো ফেরেস্তা নয়, এটি শুধু একটি মিডিয়ার হাতিয়ার। সেই মহিলা একে অলৌকিক ছেলের নাটক করার জন্য টাকা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তুফান চলে এলো। হাজার হাজার কমেন্ট সন্দেহ আর আক্রমণে ভরা ছিল। কেউ গালি দিচ্ছিল, কেউ ঠাট্টা করছিল, কেউ রাজুকে একটি সাজানো বাচ্চা, ধনীদের একটি মার্কেটিং প্রোডাক্ট বলছিল। অঞ্জলি টেবিলে হাত মারল, তার চোখ লাল হয়ে গেল। এটি করার সাহস কে করল? একটি বাচ্চার সাথে কেউ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? মীরা কাপুর অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর শুধু এটুকুই বললেন, এটি কোম্পানির পুরনো শেয়ার হোল্ডাররা, তারা আমাকে নিচে নামাতে চায়, এটি প্রমাণ করার জন্য যে অলৌকিক ঘটনা মিথ্যে। তাদের মনে হয় যে যদি তারা রাজুর ভাবমূর্তি খারাপ করে দেবে, তবে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে, আর আমি সবকিছু হারিয়ে ফেলব। আর সেই সন্ধ্যায় তিনজনে, অঞ্জলি আর রাজু, ছোট ঘরে বসেছিল। কেউ কিছু বলছিল না। ছেলেটি চুপ ছিল, তার চোখ সজল ছিল। আমি রাগ করিনি মা, রাজু ধীরে বলল। মানুষ বিশ্বাস না করলেও ঠিক আছে। আমি জানি যে আপনি আমাকে সত্যি ভালোবাসেন। আমার মা বলতেন যে ভালো মানুষের কারো বিশ্বাসের দরকার হয় না, শুধু তাদের নিজের হৃদয় বদলানো উচিত নয়। এই সরল কথা মীরা কাপুরকে কাঁদিয়ে দিল। তিনি ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। অনেক বছরের মধ্যে প্রথমবার তার অশ্রু ভয় বা অপরাধবোধের কারণে ছিল না, বরং ভালোবাসার কারণে ছিল। কারণ তিনি নিজেকে একটি বাচ্চার সামনে ছোট মনে করেছিলেন। পরের দিন সকালে মীরা কাপুর আলোতে বাইরে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি লাইভ টিভি শো আয়োজন করলেন। কোনো স্ক্রিপ্ট নয়, কোনো মঞ্চ নয়, কোনো পরিচয় নয়। ক্যামেরার সামনে তিনি হাসতে হাসতে রাজুর কাঁধে হাত রাখলেন। আমার কারও বিশ্বাসের দরকার নেই। আমি শুধু চাই যে মানুষ এটিতে বিশ্বাস করুক যে ভালোবাসা কোনো মিডিয়া ক্যাম্পেইন নয়। এই ছেলেটি অভিনয় করছে না। এটি শুধু তখন হাত বাড়িয়েছিল যখন আমার দরকার ছিল। যদি এটি মিথ্যে হয়, তবে আমি চাই যে এই দুনিয়ায় এমন আরও অনেক মিথ্যে হোক। তিনি রাজুর দিকে ঘুরে বললেন, তুমি কিছু বলতে চাইবে? রাজু, ছেলেটি মাথা নিচু করল। তার গলা কাঁপছিল। আমি আপনার মতো ভালো বলতে জানি না, কিন্তু যদি আপনি জ্ঞান ফিরে না পেতেন, তবে আমার গল্প শোনার মতো কেউ থাকত না। আমি শুধু চেয়েছিলাম যে আপনি বেঁচে থাকুন। আমার মা বলতেন, যখন আমরা কাউকে ভালোবাসি, তখন শুধু তাদের বেঁচে থাকাই যথেষ্ট হয়।
হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। স্ক্রিনের সামনে লক্ষ লক্ষ মানুষও চুপ হয়ে গেল। কোনো সঙ্গীত নেই, কোনো মিথ্যে অশ্রু নেই। শুধু একটি বাচ্চা যার চোখ পরিষ্কার ছিল আর শব্দগুলো সত্যি ছিল, পুরো সোশ্যাল মিডিয়াকে কাঁপিয়ে দিল। একটি কমেন্ট সবথেকে বেশি ছড়িয়ে গেল। যদি এটি অভিনয় হয়, তবে এটি সবথেকে সুন্দর অভিনয় যা মানুষ কখনো করেছে। জনসাধারণের রাগ শান্ত হল আর তারপর অদৃশ্য হয়ে গেল। মানুষ নিজেদের আবার দেখতে শুরু করল যে তারা কিভাবে ভালো জিনিসের থেকে মন্দ জিনিসের ওপর সহজে বিশ্বাস করে নেয়। এক সন্ধ্যায় যখন হালকা বৃষ্টি হচ্ছিল, মীরা কাপুর অঞ্জলির সাথে রাজুকে নদীর কিনারে নিয়ে গেলেন, যেখানে কখনো তার পুরনো বস্তি ছিল। অস্থায়ী ঘরগুলোতে কেরোসিনের প্রদীপ জ্বলছিল। তিনি একটি খাম বের করলেন আর রামু কাকার হাতে রেখে দিলেন, যিনি কখনো রাজুর দেখাশোনা করেছিলেন। এটি রাজুর মায়ের নামে একটি ছাত্রবৃত্তি তহবিল। আজ থেকে এই এলাকার কোনো বাচ্চাও যে স্কুলে যেতে চায় তাকে সাহায্য করা হবে। রামু কাঁপছিলেন, জল বেরিয়ে এলো। ম্যাডাম, আপনি এটি করছেন, তার মায়ের আত্মা শান্তি পাবে। রাজু তাদের দেখল, তার চোখ বৃষ্টিতে চকমক করছিল। আন্টি, আপনি এমন করছেন, আমার মা খুব খুশি হবেন। না রাজু, তিনি হাসলেন, তোমার মা শুধু খুশিই হবেন না, বরং গর্বও করবেন। ছেলেটি খিলখিল করে হাসল আর হঠাৎ তাদের জড়িয়ে ধরল। সেই ছোট আলিঙ্গন এত মজবুত ছিল যেন সে সেই সব কথার জন্য ধন্যবাদ বলতে চায় যা শব্দ বলতে পারে না। সেই রাতে তিনি জানালার সামনে বসে শহরকে কুয়াশায় ডুবে থাকতে দেখছিলেন। অঞ্জলি এলো আর এক কাপ চা রাখল। আপনি কি ভাবছেন মা? আমি ভাবছি যে হয়তো অলৌকিক ঘটনা নিজে থেকে হয় না, এটি তখনই হয় যখন মানুষ মাথা নত করতে শেখে। বাইরে বৃষ্টির ফোঁটা এক ছন্দে পড়ছিল। আলোর নিচে গেটে লাগানো একটি ছোট নতুন বোর্ড চকমক করছিল, যার ওপর লেখা ছিল রাজুর আলো ফাউন্ডেশন, সেই বাচ্চাদের জন্য যাদের ওপর কখনো বিশ্বাস করা হয়নি। আর সেই মুহূর্তে তিনি বুঝে গেলেন যে অলৌকিক ঘটনা এখন আর শুধু তাদের নিজের কাহিনী নয়, বরং হাজার হাজার অন্য কাহিনীর শুরু। শহরে আবার বৃষ্টির মরশুম এসে গিয়েছিল। বৃষ্টির ফোঁটা ৩০ তলার ঘরের বড় জানালার উপর পড়ছিল, যেখানে মীরা কাপুর চুপচাপ দূরে তাকিয়েছিলেন। যখন থেকে রাজুর আলো ফাউন্ডেশন স্থাপিত হয়েছিল, শত শত ধন্যবাদপত্র এসে গিয়েছিল। সেই বাচ্চারা যারা কখনো ছেড়ে দেওয়া হয়েছিল, এখন তারা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছিল। কিন্তু এই জৌলুসের আড়ালে তার হৃদয়ে এখন আরও একটি অসম্পূর্ণ কথা ছিল, একটি শেষ মোকাবিলা যা তিনি জানতেন যে তাকে এটি করতেই হবে। তার জ্ঞান ফেরার ৩ মাস পরে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছিল, কিন্তু প্রতিবার যখন তিনি আয়নায় দেখতেন, তখন তিনি নিজের চোখে এক ক্লান্তি অনুভব করতেন। বয়সের কারণে নয়, বরং সেই স্মৃতির কারণে যা এখনও মুছে যায়নি। সেই দিন যখন তিনি রাগে রাজুর মাকে বাংলো থেকে বের করে দিয়েছিলেন। সেই রাতে অঞ্জলি ভেতরে এলো এবং দেখল যে মা হাতে একটি পুরনো ছবি ধরে আছেন। ছবিতে একটি তরুণী, সারল্যভরা হাসিখুশি মহিলা ছিলেন, যিনি কোলে একটি ছোট শিশুকে নিয়েছিলেন। মা, আপনি এই ছবি এখনও রেখেছেন? এটি আমি একটি পুরনো ড্রয়ারে পেলাম। আমার মনে হয়েছিল যে আমি এটি ফেলে দিয়েছি, কিন্তু দেখা গেল কিছু স্মৃতি থাকে যা তুমি মাটি চাপা দিতে চাইলেও তারা নিজেরা ফিরে আসে। আপনি এটি দিয়ে কি করবেন? কাল আমি সমাধিস্থলে যাব। আমাকে লক্ষ্মীর সাথে কথা বলতে হবে। অঞ্জলি ধীরে মাথা নাড়ল। সে জানত যে এটি তার মায়ের জীবনের সবথেকে প্রয়োজনীয় যাত্রা, মিনতি করার জন্য নয়, বরং ক্ষমা পাওয়ার জন্য। পরদিন সকালে আকাশ ঝাপসা ছিল। একটি গাড়ি ধীরে ধীরে সেই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছিল, যা শহরের শেষ প্রান্তের দিকে যাচ্ছিল। রাজু পেছনের সিটে বসেছিল। সাদা ফুলের একটি তোড়া নিয়ে যখন গাড়ি থামল, তখন মীরা কাপুর নিচে নামলেন। ভেজা মাটিতে তার পা ভারী ছিল। তার সামনে একটি ছোট সাধারণ সমাধি ছিল, যার ওপর শ্যাওলা জমে গিয়েছিল। পাথরটি একদিকে হেলেছিল, যাতে অস্পষ্ট অক্ষরে খোদাই করা ছিল, লক্ষ্মী, 1988-2018। তিনি হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়লেন। এখন তার মধ্যে কোটিপতির কোনো ভাব ছিল না, না সেই মহিলার যিনি এক সময় সবার ওপরে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু একজন মহিলা ছিলেন, যিনি এক দূরে চলে যাওয়া আত্মার সাথে কথা বলছিলেন। লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দাও। 15 বছর আগে আমি তোমার ওপর বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে বৃষ্টির রাতে বের করে দিয়েছিলাম। যদি রাজু না থাকত, তবে হয়তো আমি অনুশোচনা নিয়েই মারা যেতাম। হাওয়া চলল, নিজের সাথে ভেজা মাটি আর শুকনো পাতার খসখস শব্দ নিয়ে এলো।
তিনি মাথা নিচু করলেন। চোখের জল গড়িয়ে ফুলের ওপর পড়ল। তুমি জানো, তোমার ছেলে অনেক ভালো। ওর কাছে সেই হৃদয় আছে যা আমার কাছে কখনো ছিল না। আমি জানি না তুমি শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমি আমার বাকি জীবন তোমার জায়গায় ওর দেখাশোনা করব। অঞ্জলি পেছনে দাঁড়িয়ে নিজের মাকে বৃষ্টিতে কাঁপতে দেখছিল। তার চোখও ভিজে এলো। তার পাশ থেকে রাজু চুপচাপ সাদা ফুলের তোড়াটি সমাধির ওপর রেখে দিল। মা, মীরা আন্টি এসেছেন, সে ধীরে পরিষ্কার গলায় বলল। উনি খুব কাঁদছেন, আপনি ওনার ওপর রাগ করবেন না। মীরা কাপুর ঘুরলেন এবং ছেলেটিকে নিজের বুকের মাঝে টেনে নিলেন। রাজুর ছোট হাতটি তার পিঠে হাত বুলিয়ে দিল, যেমনটা অনেক বছরের পুরনো এক অদৃশ্য ক্ষতকে শান্ত করছিল। যখন তারা সমাধিস্থল থেকে বেরোলেন, তখন হঠাৎ বৃষ্টি থেমে গেল। সূর্যের একটি পাতলা কিরণ মেঘের আড়াল থেকে বেরিয়ে কাঁচা রাস্তার উপর পড়ল। তিনি মাথা তুলে হাসলেন, এক খুব হালকা কিন্তু জীবন ভরা হাসি। দেখলে তুমি, লক্ষ্মী, আকাশও আমাকে ক্ষমা করে দিল। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার পর তারা বোর্ড অব ডিরেক্টরসের কাছ থেকে একটি আমন্ত্রণপত্র পেলেন। একজন বড় ব্যবসায়ী মিরাকেল সেন্টার, অলৌকিক কেন্দ্র বানাতে সাহায্য করতে চাইছিলেন, যেখানে অনাথ বাচ্চাদের জন্য চিকিৎসা আর মানসিক চিকিৎসার ব্যবস্থা থাকতে। অঞ্জলি পড়ে নিজের মায়ের দিকে তাকাল। আপনি কি ভাবছেন, আমাদের কি এটি গ্রহণ করা উচিত? তিনি হাসলেন। তার চোখ অনেক বেশি উজ্জ্বল ছিল। এটি একটি সুযোগ যে আমার কাছে যা কিছু বাকি আছে তা আমি অন্যদের ক্ষত সারানোর জন্য ব্যবহার করি, শুধু টাকা দিয়ে নয়, বরং আমার আর রাজুর কাহিনী দিয়ে। রাজু এটি শুনে খুশি হয়ে বলল, আন্টি, আমি আপনাকে সাহায্য করব। আমি ছোট বাচ্চাদের গল্প শোনাব, যাতে তারা দুঃখ না পায়। হ্যাঁ রাজু, তুমি সেই কেন্দ্রের এক ছোট প্রদীপ হবে। তিনজনে একে অপরকে দেখে হেসে উঠলেন। সেই হাসি সেই ঘরে প্রতিধ্বনিত হল, যেখানে একসময় শুধু পায়ের শব্দ আর নিস্তব্ধতা থাকত। সেই হাসি হালকা, পরিষ্কার আর সত্যি ছিল, যেমন একটি পুনর্জীবিত হৃদয়ের আওয়াজ। রাতে যখন সবাই চলে গেল, মীরা কাপুর জানালার পাশে বসে রইলেন। ঝলমলে শহর দেখছিলেন। নিচে বিজ্ঞাপন বোর্ড, গাড়ি আর ছুটন্ত মানুষ ছিল। তিনি ফিসফিস করে বললেন, ধন্যবাদ জীবন, আমাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য। দূরে রাজু ঘুমের মধ্যে ধীরে হাসল, যেন সে শুনে ফেলেছে। লক্ষ্মীর সমাধিস্থলে যাওয়ার ৩ মাস পর মিরাকেল সেন্টারের আধিকারিক উদ্বোধন হল। এটি শুধু শহরের মাঝখানে একটি ইমারত ছিল না, বরং পুনর্জীবিত মানবতার প্রতীক ছিল। কোনো ফিতে কাটা নয়, কোনো বড় পার্টি নয়, শুধু এক শান্ত সকাল, সূর্যমুখী ফুলে ভরা একটি বাগানে। সেই ফুল যার সম্পর্কে রাজু বলত যে এটি সবসময় আলোর দিকে মুখ করে থাকে। মীরা কাপুর এক ছোট মঞ্চে উঠলেন, হাতে মাইক্রোফোন নিয়ে। তার চোখ জলজল করছিল। আমি ভাবতাম যে আমি এই জীবনের বিজেতা, কারণ আমার কাছে সবকিছু ছিল, টাকা, ক্ষমতা, খ্যাতি। কিন্তু সত্যি তো এটি যে আমি হেরে গিয়েছিলাম। আমি হেরে গিয়েছিলাম কারণ আমি সবথেকে সহজ জিনিসটি হারিয়ে ফেলেছিলাম, বিশ্বাস আর মানবতা। তার গলা ধরে এলো। তারপর তিনি হাসলেন। একটি বাচ্চা, যাকে আমি পরোক্ষভাবে আঘাত করেছিলাম, সে আমাকে আবার বাঁচতে শেখালো। আজ আমি এই কেন্দ্র প্রশংসা পাওয়ার জন্য খুলছি না, বরং এটি বলার জন্য যে প্রতিটি মানুষ ক্ষমা আর ভালোবাসার অধিকারী, এমনকি নিজেও। নিচে করতালির শব্দ প্রতিধ্বনিত হল, শোরগোল নয়, বরং উষ্ণতায় ভরা। রাজু অঞ্জলির পাশে দাঁড়িয়েছিল। তার মুখ হাসি খুশি ছিল। সে সূর্যমুখীর আকারের একটি ছোট ব্যাজ শক্ত করে ধরে রেখেছিল, যা সেই কেন্দ্রের প্রতীক ছিল। উদ্বোধন অনুষ্ঠানের পর অনাথ, বিকলাঙ্গ বা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত বাচ্চারা আসতে শুরু করল। কোনো বাচ্চা ছিল যে অনেক বছর কথা বলেনি, শুধু আঁকাবাঁকা রেখা আঁকত। কোনো বাচ্চা ছিল যে পরিত্যক্ত হওয়ার কারণে অবসাদে ছিল। মীরা কাপুর অফিসে বসে থাকতেন না, বরং নিজে প্রতিটি ঘরে গিয়ে গল্প শুনতেন। একদিন তিনি ৩ ঘণ্টা ধরে বসে রইলেন, শুধু এক অনাথ ছেলেকে এই স্বপ্ন শোনাতে যে সে কারো সাথে বসে খাবার খেতে চায়। ঘর থেকে বেরিয়ে তিনি অঞ্জলিকে বললেন, দেখা গেল কাউকে বাঁচানোর জন্য বড় কিছু করার দরকার নেই, শুধু অনেকক্ষণ সাথে থাকলেই মানুষ বেঁচে যায়। এই কথা শীঘ্রই কেন্দ্রের আদর্শ বাক্য হয়ে গেল। রাজুও ধীরে ধীরে এই জায়গার আত্মা হয়ে গেল। সে বাচ্চাদের গল্প শোনাত, তাদের সাথে ছবি আঁকত, উঠোনে চোর পুলিশ খেলত। একবার বাচ্চারা তাকে অলৌকিক রাজু ভাইয়া বলল। একবার এক বিকলাঙ্গ মেয়ে জিজ্ঞাসা করল, রাজু ভাইয়া, লোকে এমন কেন বলে যে আপনি কাউকে জ্ঞান ফিরিয়ে দিতে পারেন? সে সরল মনে হাসল, কারণ মীরা আন্টি আগে আমাকে ভালোবেসেছিলেন, আমি তো শুধু হাত ছুঁয়েছিলাম, উনি নিজেই উঠেছিলেন। অলৌকিক ঘটনা আসলে ভালোবাসা, আমার হাত নয়। এই মাসুম উত্তর বড়দের চুপ করিয়ে দিল। সেই বাচ্চাদের চোখে রাজু কোনো জাদুকরী প্রতীক ছিল না, বরং এই কথার প্রমাণ ছিল যে ছোট মানুষরাও দুনিয়া বদলে দিতে পারে।
এক সন্ধ্যায় যখন সূর্যাস্ত ইমারতটিকে সোনালি করে দিল, মীরা কাপুর ছাদে বেরোলেন। এখান থেকে তিনি পুরো কেন্দ্রের দৃশ্য দেখতে পারতেন। ছোট ছোট ঘর, ঘাস বিছানো মাঠ, হ্রদ আর সব জায়গায় প্রতিধ্বনিত হাসি। অঞ্জলি এলো আর নিজের মাকে 1 কাপ চা দিল। আপনার কোনো আফসোস আছে? সে জিজ্ঞাসা করল। না, তিনি উত্তর দিলেন। তার নজর দূরে ছিল। শুধু আক্ষেপ আছে যে আমার অনেক দেরিতে উপলব্ধি হল, কিন্তু হয়তো এই দেরি সব কিছুকে আরও অনেক বেশি সত্যি করে দিল। তিনি অঞ্জলির দিকে ঘুরে তাকালেন। দেখলে তুমি, বাইরের দুনিয়া এখনও ঠান্ডা, কিন্তু শুধু একটি ছোট হাত, একটি কোমল শব্দ আর মানুষ আবার বাঁচতে পারে। আমরা সব কিছু বদলে দিতে পারি না, কিন্তু আমরা আমাদের ভাগটুকু করতে পারি। নিচে উঠোনে রাজু নিজের বন্ধুদের সাথে খেলছিল। সে পড়ে গেল আর তারপর হাসতে হাসতে উঠে দাঁড়াল। এটি দেখে মীরার মনে হল যেন তিনিও ঠিক হয়ে যাচ্ছেন। রাতে যখন সবাই চলে গেল, মীরা কাপুর নিজের অফিসে ফিরিলেন। টেবিলে লক্ষ্মীর একটি হাতে লেখা চিঠি রাখা ছিল, যা তিনি কখনো খোলেননি। তিনি কাপা হাতে সেটি খুললেন। অক্ষর ঝাপসা ছিল, কিন্তু তাও পড়া যাচ্ছিল। যদি কোনোদিন আপনি এই চিঠি পড়েন, তবে হয়তো আমি থাকব না। আমি আপনাকে ঘৃণা করি না। আমি শুধু চাই যে আপনি সততার সাথে বাঁচুন। টাকাকে নিজের হৃদয়ের ওপর হাবি হতে দেবেন না। যদি পরের জন্ম হয়, তবে আমি আবার আপনার জন্য কাজ করতে চাইব। শুধু তখন আমাকে কাজের লোক নয়, লক্ষ্মী বলে ডাকবেন। সেই বছরগুলোর জন্য ধন্যবাদ, যা আমি আপনার সাথে কাটিয়েছি। তিনি পড়লেন। চোখের জল গড়িয়ে টেবিলের ওপর পড়ল, কিন্তু এইবার তার কষ্ট হল না, বরং হালকা মনে হল। ধন্যবাদ লক্ষ্মী, অবশেষে আমি বুঝতে পারলাম। জানালার বাইরে চাঁদের আলো নিচে এলো। টেবিলের সেই কোণে চকমক করছিল, যেখানে কেন্দ্রের সূর্যমুখীর ব্যাজটি জ্বলছিল। সেই আলো তার উজ্জ্বল চোখের জলের ওপর প্রতিফলিত হল, ঠিক ততটাই পরিষ্কার আর কোমল যতটা সেই অলৌকিক ঘটনা, যা তিনি আর সেই 7 বছরের ছেলেটি মানুষের হৃদয় দিয়ে বানিয়েছিলেন। মিরাকেল সেন্টার স্থাপনের 1 বছর পর এখানকার পরিবেশ সবসময় হাসিতে ভরা থাকত। একটি পুরনো পতিত জমি থেকে এটি এখন শত শত বাচ্চার ঘর হয়ে গিয়েছিল, যেখানে প্রতিটি দেওয়াল আশা আর স্বপ্নের রঙে রাঙানো ছিল। উঠোনে রাজু এখন একটু বড়, লম্বা আর মজবুত হয়ে গিয়েছিল। নতুন আসা বাচ্চাদের দলের সাথে খিলখিল করে হাসতে হাসতে চোর পুলিশ খেলছিল। বিকেলের হাওয়ায় ফুলের গন্ধ আর বাচ্চাদের জয়ধ্বনি জীবনের সঙ্গীতের মতো মিশে গিয়েছিল। 2য় তলার ব্যালকনিতে মীরা কাপুর নিচে তাকিয়েছিলেন। তার চোখে গর্ব ভরা ছিল। এখন তিনি দামি পোশাক পরতেন না। তার জায়গায় একটি সাধারণ শার্ট আর সুন্দর করে বাঁধা রূপলি চুল ছিল। তার পাশে অঞ্জলি দাঁড়িয়েছিল। হাতে মধ্য ভারতের রাজ্যগুলোতে ফাউন্ডেশনের বিস্তার করার পরিকল্পনা ছিল। মা, আমার মনে হয় যে কেন্দ্রের আরেকটি শাখা হুয়েতে খুলতে পারি। সেখানে বন্যার পর অনেক বাচ্চা অনাথ হয়ে গেছে। হ্যাঁ, তিনি মাথা নাড়লেন। তার গলা হাওয়ার মতো হালকা ছিল। করো মা, যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে আমাদের ভালো কাজ করে যেতে হবে। অঞ্জলি ধীরে হাসল। সে এখন আর তার পুরনো অহংকারী ঠান্ডা মাকে দেখতে পাচ্ছিল না। তার সামনে এমন এক মহিলা ছিলেন যিনি বদলে গিয়েছেন, কোমল, গভীর আর উদার। নিচে উঠোন থেকে রাজু দৌড়ে এলো। হাতে একটি ছোট বাক্স ছিল। মীরা আন্টি, দেখুন, আমি এটি আপনার জন্য বানিয়েছি। সে ওপরে তুলে ধরল। বাক্সে সুতোর দড়ি দিয়ে বানানো একটি ব্রেসলেট ছিল, যাতে ছোট ছোট পুঁতি লাগানো ছিল। এটি বানাতে আমার অনেক দিন লেগেছে। তিনি সেটি নিলেন, আবেগপ্রবণ হয়ে। এটি খুব সুন্দর রাজু, আমি এটি পরব যাতে তোমার কথা মনে পড়ে। যখন আমি বড় হব তখন আমি ছোট বাচ্চাদের পড়ানোর টিচার হতে চাই, যেমন আপনি আমাকে অন্যদের ভালোবাসতে শিখিয়েছেন। তিনি হাসলেন আর ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তোমাকে বড় হওয়ার অপেক্ষা করার দরকার নেই রাজু, তুমি আমাকে প্রতিদিন শিখিয়ে চলেছ, তিনি কাপা গলায় বললেন। সেই আলিঙ্গনে সেই মহিলা যিনি একসময় ঠান্ডা ছিলেন, এখন রোদের মতো উষ্ণ হয়ে গিয়েছিলেন। সেই অনাথ ছেলে নিজের ছোট হাত আর দয়ালু হৃদয়ের সাথে তাকে আবার বাঁচতে শিখিয়েছিল, শুধু একবার নয়, বরং সারা জীবনের জন্য।
সেই সন্ধ্যায় কেন্দ্রে মিরাকেল দিবস নামক একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হলো। কোনো বিখ্যাত বক্তা নেই, কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ নেই। এটি শুধু সেই সত্যি কাহিনী ছিল যা সেই বাচ্চাদের দ্বারা শোনানো হচ্ছিল যাদের সাহায্য করা হয়েছিল। কোনো বাচ্চা ছিল যে প্রায় স্কুল ছেড়ে দিয়েছিল, এখন সে কবিতা পড়ছে। কোনো বাচ্চা ছিল যে চুপ থাকত, এখন সে গান গাইছে। আর সেই কাহিনীগুলোর মাঝে রাজু আর কোমা থেকে জেগে ওঠা মহিলার কাহিনী আবার বলা হলো, কিন্তু এইবার চোখের জলে নয়, বরং হাসি মুখে। একজন তরুণ রিপোর্টার মীরা কাপুরের ইন্টারভিউ নিতে এলো। ম্যাম, যদি আপনি দর্শকদের একটি শেষ কথা বলতে পারেন, তবে আপনি আপনার মিরাকল অলৌকিক ঘটনা সম্পর্কে কি বলতে চাইবেন? তিনি ক্যামেরার দিকে তাকালেন। তার চোখ শান্ত ছিল, গলা গভীর আর উষ্ণ ছিল। অলৌকিক ঘটনা কারো হাতে নেই, এটি প্রতিটি মানুষের মধ্যে আছে। যতক্ষণ আমরা বিশ্বাস করি, ভালোবাসার সাহস করি। আমি ভয় আর অহংকারের কারণে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এক গরিব বাচ্চা আমাকে শিখিয়েছে যে সততা একটি পুরো জীবন বাঁচিয়ে দিতে পারে। অলৌকিক ঘটনার অপেক্ষা করো না, কারো অলৌকিক ঘটনা হয়ে ওঠো। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। জল বেরিয়ে এলো, দয়ার জন্য নয়, বরং নতুন শুরুর জন্য। সেই রাতে যখন কেন্দ্রের আলোগুলো ধীরে ধীরে নিভে গেল, মীরা কাপুর নিজের ঘরের জানালার পাশে বসেছিলেন। বাইরে শহর চকমক করছিল, তার চোখে হাজার তারার মতো প্রতিফলিত হচ্ছিল। অঞ্জলি এলো আর মায়ের কাঁধে হাত রাখল। মা, আপনি কি কখনো ভেবেছেন যে যদি সেদিন রাজু না থাকত, তবে সবকিছু কত আলাদা হতো? তিনি ধীরে হাসলেন। না মা, আমার বিশ্বাস আছে যে যদি রাজু না থাকত, তবুও জীবন আমার জন্য অন্য কোনো রাজুকে পাঠাত। কারণ যখনই আমরা ভুল স্বীকার করতে আর হৃদয় খুলতে রাজি হই, অলৌকিক ঘটনা নিজেই পথ খুঁজে নেয়। এক হালকা হাওয়া পর্দা নাড়িয়ে দিল। নিচে উঠোন থেকে বাচ্চাদের হাসা খেলার আওয়াজ এলো। সেই হাসি ততই পরিষ্কার ছিল যতটা বাঁচিয়ে দেওয়ার হৃদয়ের আওয়াজ। মীরা কাপুর ধীরে নিজের চোখ বন্ধ করে নিলেন। তার হৃদয় মেঘের মতো হালকা ছিল। কোথাও তিনি জানতেন যে লক্ষ্মী হাসছে, আর রাজু ভাগ্যের সেই উপহার এখনও তার সাথে ছিল, মানবতার কাহিনীকে এগিয়ে লিখছিল। বাইরে এখন আর বৃষ্টি হচ্ছিল না। মিরাকল সেন্টারের বোর্ড থেকে আসা আলো রাতের আকাশে চকমক করছিল, শত শত ছোট প্রদীপের মতো, যা একটিই বার্তা ফিসফিস করে বলছিল, অলৌকিক ঘটনা কোথাও দূরে নয়, এটি সেই মানুষদের হৃদয়ে আছে যারা ভালোবাসতে, ক্ষমা করতে আর আবার শুরু করার সাহস করতে জানে। রাতে শহর শান্ত ছিল। আকাশ এক কোমল নীল রঙে ডুবেছিল। চাঁদের আলো মিরাকেল সেন্টারের ছাদে প্রতিফলিত হচ্ছিল, যার ফলে এই জায়গা জীবনের ওলটপালট ভরা সমুদ্রে এক শান্ত দ্বীপের মতো লাগছিল। হাওয়া জানালা দিয়ে ধীরে ধীরে এলো, নিজের সাথে জীবনের আওয়াজ নিয়ে এলো, হাসি, কথা, আর কোথাও অঞ্জলির পিয়ানোর সুর, যার হৃদয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার মতো হালকা ছিল। দ্বিতীয় তলার ঘরে মীরা কাপুর একটি টেবিলের সামনে বসেছিলেন, যার ওপর একটি নতুন ডায়েরি খোলা ছিল। তিনি আবার লিখতে শুরু করেছিলেন, কোনো পরিকল্পনা নয়, কোনো বিনিয়োগের কৌশল নয়, বরং জীবনের সাদা পাতা। তিনি প্রথম লাইন লিখলেন, আমার জেগে ওঠার ৩৬৫তম দিনে আমি সত্যি আবার বেঁচে উঠেছি, মেশিনের কারণে নয়, বরং একটি ছোট হৃদয়ের কারণে, যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখিয়েছে। কলম কাঁপল, চোখের এক ফোঁটা জল কাগজের ওপর পড়ল, কিন্তু এখন এটি দুঃখের অশ্রু ছিল না, বরং শান্তির ছিল। ঘরের দরজা ধীরে খুলল। রাজু মাথা ভেতরে ঢুকিয়ে দিল। হাতে একটি ছোট বালিশ ছিল। মীরা আন্টি, আমার বিদ্যুতের চমক দেখে ভয় লাগছে, আমি কি আপনার সাথে শুতে পারি? তিনি হাসলেন, এক খুব কোমল হাসি, যাতে কোনো ক্লান্তি ছিল না। এসো বাবা, আমারও একাকিত্ব দেখে ভয় লাগে। ছেলেটি বিছানায় উঠে পড়ল, কম্বলের ভেতরে ঢুকে তার কাঁধে মাথা রেখে দিল। হলুদ আলো দুই মুখে পড়ল, এক বৃদ্ধা, অভিজ্ঞা, আর এক তরুণ, মাসুম, কিন্তু আশ্চর্যজনকভাবে একই রকম। দুজনের মুখেই সেই মানুষদের হাসি ছিল যারা অন্ধকার দিয়ে পেরিয়ে এসেছে আর আলো পেয়েছে। আন্টি, রাজু ফিসফিস করে বলল, যখন আমি বড় হব তখন কি আমি আপনার মতো অন্যদের সাহায্য করার জন্য কিছু করতে পারি? হ্যাঁ রাজু, কিন্তু বড় হওয়ার অপেক্ষা করার দরকার নেই। প্রতিবার যখন তুমি একটি ভালো কথা বলো, প্রতিবার যখন তুমি কোনো দুঃখী মানুষের হাত ধরো, তখন তুমি এটিই করছো। অলৌকিক ঘটনা কোনো বড় কথা নয়, এটি একটি ছোট জিনিস থেকে শুরু হয়, যেমন তুমি সেদিন আমার হাত ছুঁয়েছিলে। রাজু কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে হাসল। তাহলে আমি আরও অলৌকিক কাজ করব, যাতে আপনি আমার ওপর গর্ব করেন।
তিনি ছেলেটিকে জড়িয়ে ধরলেন। তার গলা ধরে এলো, কিন্তু ভালোবাসায় ভরা ছিল। আমার আগে থেকেই তোমার ওপর গর্ব হয় রাজু। আমার গর্ব হয় যে আমি তোমার সাথে দেখা করেছি। বাইরে বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, বৃষ্টি থেমে গেল, আর জানালার বাইরে আকাশ আবার তারায় ভরে গেল। একটি শোপ থেকে উজ্জ্বল তারা চকমক করল, জানালার কাছে প্রতিফলিত হল, যেন স্বর্গের একটি হাসি মুখের অশ্রু। হয়তো কোথাও লক্ষ্মী নামের মহিলাও নিচে দেখছেন। এটি দেখে যে তার ছেলে শুধু একটি প্রাণ বাঁচায়নি, বরং একটি পথভ্রষ্টর আত্মাকেও বাঁচিয়েছে। সঙ্গীত বেজে উঠল, অঞ্জলি দ্বারা রচিত এক কোমল পিয়ানোর সুর, যার নাম ছিল ইনসানিয়াতের অলৌকিক ঘটনা। কাহিনীকারের গভীর উষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল রাজু আর মীরা কাপুরের কেন্দ্রের গেট দিয়ে যাওয়ার দৃশ্যের সাথে, যেখানে শত শত বাচ্চা হাত নাড়ছিল। কখনো কখনো অলৌকিক ঘটনা প্রার্থনা থেকে আসে না, বরং আমাদের বাঁচার ধরন থেকে আসে, আমাদের ক্ষমা করার ধরন থেকে, আর অন্যদের দিকে হাত বাড়ানোর ধরন থেকে। অলৌকিক ঘটনা শুধু রূপকথার গল্পে নেই, এটি মানবতার প্রতিটি নিঃশ্বাসে আছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে গেল, রাতে পুরো কেন্দ্র চকমক করছিল। শত শত প্রদীপ একটি বিশাল সূর্যমুখীর আকার তৈরি করছিল। মাঝখানে দুজন মানুষের ছায়া, একটি বড় আর একটি ছোট, হাতে হাত রেখে আলোতে হাঁটছিল। সঙ্গীত ধিমে হল, কাহিনীকারের শেষ আওয়াজ প্রতিধ্বনিত হল। যদি কোনোদিন আপনি দুনিয়ার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে মনে রাখবেন, শুধু একটি হাত বাড়ানো একটি পুরো হৃদয়কে জাগিয়ে তুলতে পারে। এই কাহিনী শেষ পর্যন্ত শোনার জন্য সময় বের করার জন্য ধন্যবাদ। হয়তো আপনি জানেন না, কিন্তু যে মুহূর্তে আপনি চুপ করে বসেছিলেন আর নিজের হৃদয়কে এই চরিত্রদের সাথে ধুকপুক করতে দিয়েছিলেন, আপনি এইমাত্র একটি সত্যি অলৌকিক কাজ করেছেন। কারণ অলৌকিক ঘটনা কখনো কখনো অলৌকিক জিনিস নয়, বরং মানুষদের মধ্যে সহানুভূতি হয়। যদি আপনি কখনো ক্ষতির আঘাত অনুভব করেছেন বা কখনো হার মানতে চেয়েছেন, তবে আশা করি আজকের কাহিনী আপনাকে মনে করিয়ে দেবে যে শুধু একটি হাত বাড়ানোয়, একটি কোমল শব্দে আমরা একটি পুরো জীবনকে উষ্ণ করতে পারি। যদি আপনি বিশ্বাস করেন যে মানবতা এখনও বেঁচে আছে, তবে একটি কমেন্ট করুন, বা শুধু এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যার জীবনে একটি ছোট অলৌকিক ঘটনার দরকার আছে। কি জানি আপনার শেয়ার করা কাউকে বিশ্বাস ফিরে পেতে সাহায্য করতে পারে, আর কি জানি তাদের আজ হাসার কারণ হতে পারে। মানবিক কাহিনীগুলোকে ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই কাহিনীগুলো যা শুধু শোনার জন্য নয়, বরং বাঁচার জন্য, ভালোবাসার জন্য আর বিশ্বাস করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি অন্যান্য কাহিনীগুলোর যাত্রা মিস না করেন। কারণ কি জানি পরবর্তী কাহিনী আপনার জন্যই একটি অলৌকিক ঘটনা হয়। আপনারা সব কোথা থেকে আমাদের দেখছেন, কমেন্টে অবশ্যই জানান। আপনাদের এই কাহিনী কেমন লাগলো, নিজের মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমরা মন থেকে প্রার্থনা করি যে আপনি আর আপনার পরিবার সবসময় সুরক্ষিত আর খুশি থাকুন। ঈশ্বর আপনাদের সবার উপর নিজের কৃপা বজায় রাখুন। আর হ্যাঁ, যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় কাহিনী থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান, তবে আমাদের অবশ্যই জানান। আমরা আপনাদের কাহিনী পড়ার অপেক্ষায় থাকব।